লম্বা কেশগুচ্ছগুলো বেনুনি পাকানো, চোখে ভালো মতো চশমা এঁটে নিয়ে পুনরায় কিশোরীতে দৃষ্টি নিবদ্ধ করল হিয়ন। অত্যল্পকালে মনে হচ্ছে ধরিত্রীর সবচেয়ে সুকন্যা তার সম্মুখে দাঁড়িয়ে। কয়েক পা ফেলে অভিমুখী হয়ে দাঁড়ালো হিয়ন। অপ্রতিভ প্রিহুলা পার কয়েক নেত্রপল্লব ছাপটালো। হলদেটে আলোয় সূক্ষ্মভাবে খেয়াল হতেই হিয়ন দেখল প্রিহুলার চোখে গাঢ় কাজল টানা। খয়েরি রঙা শাড়ির আঁচলখানা খুব যত্ন নিয়ে কোমরে গুজে রাখা। দৃষ্টি তুলে প্রিহুলার চোখে চোখ রাখল হিয়ন। হাত পেঁচিয়ে নিয়ে কোটি দেশে রাখতেই ভয়ানক চমকালো প্রিহুলা। এরূপ পরিস্থিতির জন্যে মস্তিষ্ক অপ্রস্তুত ছিল। জড়তা সংকোচে ভেতর সেধিয়ে গেল তার। ভয়ে সর্বাঙ্গ কেঁপে উঠছে ছোট্ট কিশোরীর। মুহূর্তেই হাত থেকে ধপাস করে পড়ে গেল কাচের গ্লাস। বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝে ছড়িয়ে ছিটিয়ে গেল কাচের টুকরোগুলো। ঘোর কাটল হিয়নের। সোজা হয়ে দাঁড়িয়ে হাত গুটিয়ে নিল সে। মেঝেতে হ্যারিকেন ফেলে এক ছুটে বেরিয়ে গেল প্রিহুলা। সেদিকে কেবল স্থির দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। হঠাৎই যেন অন্তঃকরণের কোণে সূক্ষ্ম গহীনে মনস্তাপ অনুভব হলো। জীবনের এইটুকু সময়ে এসে মনে হচ্ছে বিরাট ভুলই করেছে হিয়ন। এরকম অবোধ অবুঝ কিশোরীকে বিয়ে করে মহা অপরাধী করেছে। শাস্তির স্বরূপ যাবজ্জীবন অনুভূতির কারাবন্দী সে। আদেও মুক্তি মিলবে কিনা কে জানে। হৃৎপিণ্ড ভয়ানক রকম কাঁপছে ছোট্ট প্রিহুলার। এক ছুটে দাদির ঘরে চলে এসেছে সে। দরজায় তীব্র শব্দ হতেই চমেলা খাতুন খেকিয়ে বললেন, ওই সেমরি, ওই কি হয়েছে তোর? বাগে ধরছে? দরজা তো ভাঙ্গাই ফেলাবি। ঘন ঘন শ্বাস ফেলে বলল প্রিহুলা। বাঘ না দাদি, বাঘ না, তোমার নাতি। ঘরে চলছে হ্যারিকেনের পিঙ্গল আলো। বৃদ্ধা ঘোলাটে চোখের মণি দুটো নিয়ে একবার প্রিহুলাকে পরখ করলেন। শাড়ি পরিহিতা কিশোরী মেঝেতে দৃষ্টি রেখে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। চোখ ছোট ছোট করে বললেন চমেলা খাতুন। সাজগোজ তো ভালোই, তা ঘরে কেন? জামাইয়ের ঘরে যা। দৃষ্টি তুলে দাদির দিকে তাকালো প্রিহুলা। বৃদ্ধার চোখে মুখে সূক্ষ্ম রাগ স্পষ্ট। হলদেটে আলোয় সেটুকু দৃষ্টিগোচর হলো না প্রিহুলার। আজকে সত্যিই অনেকটা ভয় পেয়েছে ছোট্ট কিশোরী। ডাক্তারের এই নব্য রূপটুকুর জন্য প্রস্তুত ছিল না মোটেও। সদা রাগেই যে এই পুরুষের সৌন্দর্য, এই রাগের প্রাচীর তো ভাঙতে চায়নি প্রিহুলা। আজীবন তা অক্ষত থাকুক। ভয়ার্থ স্বরে কোনো রকম তুতলে বলল সে। তোমার নাতির ভয়েই এখানে আসছি। বৃদ্ধা এবার চেহারায় গাঢ় রাগের ভাঁজ ফেললেন। চোখ মুখ বিশ্রী রকম কুচকে নিয়ে বললেন, শোন, তোর এইসব ঢঙের কথা রাইক্কা দাদা বাইরে গিয়া ক, আমি খাওয়ার জন্য ডাকতেছি তারে। সে যেন কথা কান অমান্য না করে। কিয়ৎক্ষণ ভাবনায় পড়ল প্রিহুলা। দরজা গলিয়ে বাইরে দৃষ্টি পড়তেই অন্ধকার ছাড়া কিছু দেখতে পেল না। উঠোনে থাকা দীর্ঘকায় গাছগুলো দানবের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। হিম বাতাসে গা কাটা কাটা করে তুলছে। আড়াআড়ি ভাবে তিনটে টিন শেড ঘর। চমেলা খাতুনের ঘরের মুখোমুখি ঘরটাই হিয়নের থাকার ব্যবস্থা করা হয়েছে। দাদির দিকে এক পলক তাকিয়ে দরজার বাইরে পা রাখল প্রিহুলা। পেছন থেকে ঝাঝালো স্বরে বললেন চমেলা খাতুন, এই রাত্রিরে চুল খুইল্লা রাইখা ড্যাং ড্যাং কইরা বাইরে যাইতেছস? মাথায় কাপড় দে শিগগিরি, গা ঢাকা দিয়া যা ভালো কইরা। ভীরু প্রিহুলা আঁচল টেনে নিল মাথায়। পা দুটো যেন নিশ্চল হয়ে আছে। সমস্ত ভাবনাকে উপেক্ষা করে হিয়নের রুমের দিকে পা বাড়ালো সে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো পরিষ্কার করাই ব্যস্ত রাশিদা। বিকট শব্দ পেয়েই এসেছে সে। হিয়ন জানায় অসাবধানতায় তার হাত থেকে গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেছে। রুমে প্রিহুলার উপস্থিতি না দেখে খানিকটা অবাক হয়েছে রাশিদা। মেয়েটা এত সুন্দর করে সেজেছে আর নিজের বরকে এখনো দেখাতে আসলো না। মেঝে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে উঠে দাঁড়িয়ে বলল রাশিদা। প্রিহুলা কই হিয়ন? প্রশ্নটা শুনে ভয়ানক অস্বস্তিতে পড়ল হিয়ন। আমতা আমতা করে উত্তর দেওয়ার পূর্বেই দরজার কাছে দাঁড়িয়ে বলল প্রিহুলা। হাসি চওড়া করে এগিয়ে গিয়ে বলল রাশিদা, তুমি এতক্ষণ আম্মার ঘরে ছিলা? বাহ, মাথায় ঘোমটা দেওয়ায় তো একদম নতুন বউ লাগতাছে। আচ্ছা, হিয়নকে নিয়ে আসো খাওয়ার ঘরে।
রাশিদা বেরিয়ে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। ভয়ে কলিজা শুকিয়ে আসছে রীতিমতো। দৃষ্টি তুলবার দুঃসাহস করতে পারছে না ছোট্ট আত্মজা। হাতে থাকা ঘড়িটা খুলে খাটের কোনায় রাখতে রাখতে বলল হিয়ন। তখন এভাবে গ্লাস ফেলে চলে গেলে কেন? এত ভয় পাওয়ার কি আছে? অবশ্য তোমার তো বুদ্ধি নেই। ভয় আসে কোথা থেকে? চট করে হিয়নের দিকে তাকালো প্রিহুলা। কোনো রকম তুতলে বলল প্রিহুলা। তো তখন হারিকেনের আলোয় আপনার কি যে বিভৎস লাগতেছিল, মনে হইতাছিল চোখের সামনে নিশাচর। মুহূর্তেই চোখ মুখ কুচকে আসলো হিয়নের। সত্যিই কি সে দেখতে এতটা বিশ্রী? এই মেয়ের কথার কোনো যুক্তি খুঁজে পেল না হিয়ন। এতটা ভয়ানক তো দেখতে নয় সে। রাগত্ব স্বরে বলল। তুমি কি ইয়ার্কি করছো আমার সঙ্গে? আমার পেছনে থাকা মেয়েদের লাইন তোমার মতো পুচকে মেয়ে গুণে শেষ করতে পারবে? আচ্ছা, কথাটুকু একটুও ভালো লাগলো না প্রিহুলার। ভয় উবে গিয়ে রাগ এসে ভর করলো সর্বাঙ্গে। মুহূর্তেই জলান ধরিয়ে দিল তনুময় জুড়ে। দাদি অনেকক্ষণ আগেই ডাকছে, গেলাম আমি। আপনি বৈশা বৈশা মাইয়াগো সিরিয়াল গণ্যা করেন। মুখ বাঁকিয়ে নিয়ে বলল। ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে হিয়ন। প্রিহুলা ততক্ষণে প্রস্থান করলো। হিসেব তালগোল পাকালো হিয়নের। পুচকে মেয়েটা তাকে কথার মারপ্যাচে রেখে গেল। এই মেয়ে কি অবুঝ, নাকি হিয়ন বুদ্ধিশূন্য হচ্ছে? কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। তবে কি সেটাই প্রতিফলিত হচ্ছে? টেবিলে খাবার সব সাজিয়ে রেখেছেন রাশিদা বেগম। পাশের চেয়ারে চমেলা খাতুন নাতির অপেক্ষায় বসে আছেন। কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে প্রিহুলা। রাশিদা অনেকবার বলা সত্ত্বেও বসেনি প্রিহুলা। কিছু সময়ের ব্যবধানে হিয়ন উপস্থিত হলো। সর্বপ্রথম টেবিলে দৃষ্টি পড়তেই ক্ষণিকের জন্যে স্তব্ধ হয়ে গেল সে। এত সব খাবার খেলে যে স্বাস্থ্যের 12টা বেজে যাবে আজ। চেয়ার টেনে বসতে বসতে বলল হিয়ন। এত খাবারের কি দরকার ছিল দাদুমণি? এমনিতেই পেট সম্পূর্ণ ভরা আমার। তোমার মন রক্ষার্থে এসেছি, নয়তো একটা দানা গিলবার মতো জায়গা নেই পেটে। রাশিদা বেগম হিয়নের পাতে খাবার বেড়ে দিচ্ছেন। চমেলা খাতুন নাতির প্লেটে বড় মাছের মুড়ো তুলে দিয়ে বললেন। এত কথা তো শুনতে চাই নাই দাদা ভাই। কি যে খাইয়া আইসস তাও ভালো কইরাই জানা আছে আমার। এখানে পুকুরের মাছ, দেশি মুরগি, হাঁসের ডিম, ডিমগুলাও দেশি, খাসিটাও নিজের পালিত। এইসব খাবার শহরে কই পাইবি ভাই? এইবারে তুই খা, আমি তৃপ্তি ভরা চোখকে তোরে দেহি। খাওয়ার মাঝে দাদুমণির দিকে তাকালো হিয়ন। বৃদ্ধার এই চাহনি আর কথায় এতটুকুও খাদ নেই। সম্পূর্ণটাই ভালোবাসা। বংশে যে হিয়ন একমাত্র নাতি, 2 ফুপির 4টে মেয়ে। জহির চাচারও 1 মেয়ে। ছেলে কেবল হিয়ন একাই। বড় নাতি হিসেবে চমেলা খাতুনের চোখের মণি। মায়ের কাছ থেকে শুনেছে হিয়ন জন্মাবার সময়ই নাকি তার দাদি নিজের গলার চেইন খুলে নিয়ে নাতির মুখ দেখেছিলেন। হিয়নের দাদা আজমল ব্যাপারী পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিলেন মহা খুশিতে। দাদা দাদির আদর যত্নেই ছোট থেকে বেড়ে উঠেছিল সে। তবে এই আদর বেশি দিন চটেনি। 5 বছর বয়সেই বাবা মায়ের সঙ্গে ঢাকায় পাড়ি দেয় হিয়ন। তিতিনের জন্ম হয়েছে ঢাকায়। পরবর্তীতে নাতির শোকে কাতর হয়ে গিয়েছিলেন চমেলা খাতুন। স্বামীকে নিয়ে প্রায়ই শহরে যেতেন নাতিকে একটু দেখার জন্য। আজমল ব্যাপারীর মৃত্যুর পর কালে ভদ্রেও শহরের মুখ দর্শন হয়নি। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কার্নিশ ভিজে উঠল হিয়নের। নিজের প্লেট থেকে মাছের মাথার অনেকটা দাদির পাতে তুলে দিল হিয়ন। বাদ সাধলেন চমেলা খাতুন। কোনো রকম নিষেধাজ্ঞা কানে নেয়নি হিয়ন। তার আবদার দাদিকে নিয়েই সমস্ত খাবার ভাগাভাগি করবে আজ। নাতি দাদির এই মায়া চড়ানো মুহূর্ত দেখে চোখ ঝাপসা হলো রাশিদার। সেও তো প্রথম ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। ছেলেটা বেঁচে থাকলে এতদিনে অনেকটা বড় হয়ে যেত নিশ্চয়ই। কথাটুকু ভাবনায় আসলেই যে মায়ের বক্ষস্থল ফাঁকা হয়ে আসে। দম ফেলতে কষ্ট হয়। বহু প্রতীক্ষার ফল তাদের টুনি। মেয়ের দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল রাশিদা। টুনি খাওয়ার মাঝে প্রিহুলাকে ডেকে উঠল। এতক্ষণ যাবৎ হিয়ন আর ঝমেলা খাতুনের কাণ্ড দেখছিল প্রিহুলা। টুনির ডাকে ঘোর কাটল তার। হিয়ন এক পলক সেদিকে তাকিয়ে বলল। কাকিমা, তুমি আর প্রিহুলা বসছো না কেন? আর কাকা কোথায়? রাশিদা বেগম চেয়ার টেনে বসতে বসতে বলল।
তোমার কাকা জরুরি কাজে কোথায় জানি গেছে, 2 দিন পর আসবো বলছে। তোমারে বইলা যাওয়ার সময় পায় নাই। কথার প্রতি উত্তরে হিয়ন কিছু বলল না। হিয়নের পাশে অবশিষ্ট চেয়ারটা শূন্য পড়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে সেখানটায় বসলো প্রিহুলা। খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে করছে না তার। অজানা এক কারণে মনটা ভার হয়ে আছে, হয়তো কালকে গ্রাম ছেড়ে চলে যাবে বলেই। আবারও অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের তরিতেছে পা রাখতে হবে তাকে। জীবন কোথায় ভাসিয়ে নিয়ে যায় কে জানে। রাশিদা খাবার বেড়ে দিচ্ছে প্রিহুলাকে। নিশ্চুপ বসে আছে কিশোরী। হিয়নের খাবার প্রায় শেষের দিকে। অন্যমনস্ক কিশোরীর পানে এক পলক তাকিয়ে নিজের থালা থেকে ডিমটা তুলে প্রিহুলার পাতে দিল হিয়ন। ঘোর কাটতেই চমকে উঠল প্রিহুলা। এমনিতে অনেক খাওয়া হয়ে গেছে, এই ডিমটা আমি ছুঁয়েও দেখিনি, এটাও হয়নি, তুমি খেয়ে ফেলো এটা। চোখ মুখ কুচকে বলল প্রিহুলা। আপনারে কইছে আমি ডিম খামু? কেন দিলেন আমার পাতে? আর না আর না সুইয়া ডিম কি বাতাসে উড়াই দিচ্ছেন? হ্যাঁ, পাশ থেকে চমেলা খাতুন ছাছালো স্বরে বললেন। ওই সেমরি ওই, এত স্যাড দেখাস কেন আমার নাতিরে? জামাইয়ের এটো খাইলে মোহাব্বত বাড়ে, আর তোরে তো আর সাবাইয়া দেয় নাই। চমেলা খাতুনের কথাই দমে গেল প্রিহুলা। ডিম উপেক্ষা করে বাকি খাবার খেতে লাগলো। রাশিদা মিটিমিটি হাসছে। টুনি শব্দ করেই হেসে ফেলল। খাওয়া শেষ করে চমেলা খাতুন রুমে চলে গেলেন। যাওয়ার আগে হিয়নকে বলে গেলেন দেখা করার জন্য। দাদির কথা মতো খাওয়া শেষ করে পিছন পিছন গেল হিয়ন। বেশ পুরাতন কাঠের আলমারিখানা খুলে ছোটখাটো একটা টিনের বাক্স বের করলেন চমেলা খাতুন। খাটে বসে দাদির কাণ্ড কারখানা দেখছে হিয়ন। বিছানায় এসে বসে টিনের বাক্সখানা খুললেন চমেলা খাতুন। তার ভিতর থেকে বেশ পুরনো কারুকার্যের একজোড়া বালা বের করে নিয়ে বললেন। এইগুলা তোর বউয়ের জন্য রাখছি দাদা ভাই। নাত বউ পছন্দ না হইলেও তো কর্তব্য পালন করন লাগবো। গলার চেইন 2টা তোর ফুপুরে দিছি, আর বাকি জিনিসগুলা টুনির জন্য রাখছি। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল হিয়ন। অবশ্য ডিম খেলে তোমার ব্রেনের জন্য ভালো হবে। এক্ষুনি এসব দেয়ার কি দরকার দাদুমণি? তোমার যেহেতু নাত বউ পছন্দ হয়নি, তাহলে শখের চুড়িগুলো কেন তাকে দিচ্ছ? বালাছোড়া জোরপূর্বক হিয়নের হাতে গুজে দিয়ে বললেন বৃদ্ধা। বললাম যে এইটা আমার কর্তব্য। সেমরির হাত দুহান খালি শাড়ির লগে বেমানান লাগতাছে, পরে যেহেতু দিতেই হইব এখনই দিয়া দিলাম। বয়স হয়েছে রে ভাই, কখন বাসি মরি ঠিক নাই। পরে দেখা যাবে, কিন্তু এখন এসব আমি নিব না দাদুমণি। যেদিন নাত বউকে পছন্দ হবে সেদিন দিও। দেওয়া জিনিস ফেরত নিতে নাই ভাই, তোর হাতে যখন তুইলা দিছি এইটা আর ফেরত নিব না। পাল্টা আর কিছু বলল না হিয়ন। জ্যাকেটের পকেটে পুরে নিল বালাজোড়া। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা গ্রহণ করতে হয়, ফিরিয়ে দিলে অপর প্রান্তের মানুষটাকে কষ্ট দেওয়া হয়। কিছু সময়ের ব্যবধানে রুমে আসলো প্রিহুলা। সেদিকে দৃষ্টি পড়তেই চমেলা খাতুন বললেন। দাদা ভাই যে ঘুমাইবো, বিছানা গুছাইছস নাকি খাওয়া শেষ কইরা সোজা এই রুমে চলে আইসস? ভয় পাইস না, তোর জামাইয়ের কান পড়া দেয় না। চমেলা খাতুনের কথার প্রতি উত্তরে বলল প্রিহুলা। কাকি বিছানা গোছাই দিতে গেছে, আমি এ ঘরে ঘুমাবো দাদি, তাই এখানে আসছি। প্রিহুলার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো হিয়ন। সত্যি বলতে এই বিষয়টা তার মাথাতেই ছিল না। তখন বোধহয় পুচকে মেয়েটা একটু বেশিই ভয় পেয়ে গেছে। অবশ্য আচমকা ওই রকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি হিয়নের। পরক্ষণে নিজেকে নিজেই শাসিয়েছে সে। কোমরে হাত রেখে রাগত্ব স্বরে বললেন চমেলা খাতুন। তোর ঢঙের কথা শুনলে না গা পিত্তি জইলা যায়। এই রাত বিরাতে নাটক না কইরা যা রুমে যা, আমার ঘরে তোর জায়গা হইব না। মেঝেতে দৃষ্টি রেখেই বলল প্রিহুলা। তোমার নাতিরে আমার ভয় লাগে, এই দেখো হাত পা এখনই কাঁপতেছে। প্রিহুলার কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো হিয়ন। বসা থেকে তরাত করে উঠে দাঁড়ালো সে। এই অবুঝ মেয়ে যে বেফাস এইরকম কথা বলে ফেলবে এটা কল্পনাতীত ছিল। রাগে ফুসফুস করে বলল হিয়ন। এই মাথা মোটা মেয়েটাকে তোমার কাছেই রেখে দাও দাদুমণি, ভুলেও যেন আমার রুমে সে না যায়। কথাটুকু বলেই প্রস্থান করলো হিয়ন। চমেলা খাতুন হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। তার নাতি যে ভীষণ চটেছে তা আর বলার অপেক্ষা রাখে না। জড়সড় হয়ে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল প্রিহুলা। ধীর পায়ে এগিয়ে এসে বললেন চমেলা খাতুন।
তোর জামাই তো মেলা রাগ করছে সেমরি, শিগগিরই গিয়া রাগ ভাঙা যা, না গেলে কিন্তু পস্তাবি। গেলেই বুঝতে পারবি তোর জন্য কি কি আছে। যা যা যা। কথাগুলো বলেই প্রিহুলাকে ঠেলে ঠুলে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন চমেলা খাতুন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। বুড়ি যে তাকে একটু ঠাঁইও দিল না। এদিকে রুষ্ঠু ডাক্তারটাও যে নিষেধাজ্ঞা জারি করে গেছে। বারান্দায় দাঁড়িয়ে হিম বাতাসিচে শরীর জমে যাওয়ার উপক্রম। এক পলক রাশিদার রুমের দিকে তাকালো প্রিহুলা। সেদিকে পা বাড়াতে গিয়েও থমকে গেল। সেখানে গেলে উল্টে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে আজ তাকে রাক্ষসী গুহাতেই প্রবেশ করতে হবে। কোনো মতে নিস্তার নেই। তাদের শেষের কথাগুলোর আগামাথা কিছুই বুঝল না, বরং ভয় বেড়ে গেল শতগুণ। বুড়ি কিসের ইঙ্গিত দিয়েছে কে জানে। প্রলম্বিত শ্বাস নিয়ে হিয়নের রুমের দিকে পা বাড়ালো প্রিহুলা। মোবাইল হাতে নিয়ে নেট সংযোগ স্থাপনে ব্যস্ত হিয়ন। গ্রাম এই এক মহা সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো হিয়নের। দীর্ঘশ্বাস ফেলে খাটে ফোন ছুঁড়ে মারল সে। প্রিহুলা এখানে নেই বিধায় হাঁপ ছেড়ে বেঁচেছে এক প্রকার। নয়তো এই অবুঝ মেয়ে ঘুমের 12টা বাজিয়ে দিত ঠিক। ফলস্বরূপ কালকে ড্রাইভিংয়ে ব্যাঘাত ঘটত। হাত পা ছেড়ে সবে খাটে বসল হিয়ন। কাঠের দরজাখানা ঠক ঠক শব্দ করে উঠল। ভ্রু কুচকে আসলো হিয়নের। তখন তো কাকিমা টুনিকে নিয়ে ঘরে চলে গেল, আর প্রিহুলা দাদু মনির কাছে। তবে এত রাত্রিরে দরজায় কড়া নাড়ছে কে? খানিকটা ভয় উকি দিচ্ছে মনে। গ্রাম সম্পর্কে অনেক লোমহর্ষক কাহিনী শুনেছে হিয়ন। দরজা খোলাটা মোটেও সমীচীন হবে না। অবশ্য ভূতে প্রেতে বিশ্বাস করে না সে। তবে পরিস্থিতি এখন ভিন্ন কথা বলছে। পরপর কয়েকবার টোকা পড়তেই উঠে দাঁড়ায় হিয়ন। দরজার কাছাকাছি এসে শুকনো গলায় জোরালো কণ্ঠে ডেকে ওঠে। কে? ওপাশ থেকে কোনো রকম সারা শব্দ নেই। ভয় এবার খুব ভালো করেই আঁকড়ে ধরল হিয়নকে। তার সঙ্গে কি কেউ মজা করছে? ভূতপ্রেত তো আর স্বয়ং দরজায় এসে কড়া নাড়বে না। আবারও দরজায় টোকা পড়তে সম্বিত ফিরে পেল হিয়ন। কম্পিত স্বরে ফের শুধালো, বাইরে কে? কিয়ৎক্ষণ পর জামাই বলে ডেকে উঠল প্রিহুলা। স্বস্তির শ্বাস ফেলল হিয়ন। পরক্ষণেই মাত্রাধিক রাগ উঠল তার। দাদুমণিকে ফাঁকি দিয়ে ঠিক চলে এসেছে মেয়েটা। তড়াৎ করে দরজায় কপাট খুলে প্রশ্ন ছুড়ল হিয়ন। কি যাই এখানে? জবথব হয়ে দাঁড়িয়ে আছে প্রিহুলা, দৃষ্টি মেঝেতে। ঠান্ডায় রীতিমতো হাত পা অসাড় হওয়ার পথে। তার উপর হিয়নের ভয়ানক রাগী শটটুকু শুনতেই কলিজা শুকিয়ে গেছে। শক্ত ঢোক গিলে নিয়ে বলল, আমি মানে এখানে থাকতে আসছে। চোখে মুখে দ্বিগুণ রাগের ভাঁজ ফেলে বলল হিয়ন। তখন কি বলে এসেছি শুনতে পাওনি? আমাকে দেখলে তো তোমার ভয় হয়, হাত পা কাঁপে। কি অসভ্যের মতো কথাবার্তা! দাদুমণির সামনে রীতিমতো দাঁড়াবার অবস্থা ছিল না আমার। এখন ভয় করছে না? থাকো সারা রাত বাইরে, এটাই তোমার শাস্তি। কথাটুকু বলেই ফের দরজা আটকে দিল হিয়ন। ভীরু প্রিহুলা পাল্টা কোনো রকম উত্তর দিতে পারল না। ঠান্ডায় চোয়াল শক্ত হয়ে লেগে আসতে চাইছে। এই রোষপর্বশ লোকটার রাগ ভাঙানোর সাধ্য যে ছোট্ট কিশোরীর নেই। মনে হচ্ছে রাতটুকু বাহিরেই কাটাতে হবে। গায়ে কোনো রকম চাদর নেই। শাড়িটা ভালো মতো গায়ে পেঁচিয়ে নিয়ে দরজার কাছে হাঁটু মুড়ে বসে রইল সে। রাত্র প্রহর বাড়তেই কুয়াশার ঘনত্ব বাড়ছে। কয়েক হাত দূরত্বেও স্পষ্ট বোঝার উপায় নেই কিছু। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারিপাশ। উঠোনে কেবল হলদে রঙা টিমটিমে বাল্ব জ্বলছে। চারিপাশ দৃষ্টি বুলালো প্রিহুলা। ঠান্ডা বোধহয় মাত্রা ছাড়াচ্ছে। মৃদু কাঁপছে গা। নিজেকে আরো গুটিয়ে নিল প্রিহুলা। মনে হচ্ছে সর্বাঙ্গ জমে গিয়ে এখানেই মৃত্যু হবে আজ। প্রচণ্ড হিম হওয়ার জন্য অক্সিজেনটুকু নেওয়াও দুষ্কর হয়ে পড়ছে। রাগে লোকটার মনে তো প্রিহুলার জন্যে একটুও দয়া মায়া নেই। সুতরাং প্রিহুলাকে কোনো মতে উদ্ধার করতে আসবে না সে। হতাশ হয়ে হাঁটুতে মুখ গুজে দিল প্রিহুলা। এভাবে খানিকটা সময় পেরুলেই শিরা উপশিরা সব জমাট বেঁধে যাবে। আচমকা মাথায় ছোঁয়া পেতেই দ্রুত মুখ তুলে তাকালো প্রিহুলা। সম্মুখে হিয়নকে বসে থাকতে দেখে ভয়ানক চমকে উঠল। এইটুকু যে ছোট্ট কিশোরী প্রত্যাশাই করেনি।
তবে কি চোখের ভ্রম এটা, নাকি সর্বাঙ্গ অসাড় হয়ে মৃত্যু দুয়ারে ঢলে পড়ছে সে, আর তার কল্পনায় ডাক্তার উদয় হয়েছে। কথা বলতে গিয়ে দেখলো ইতিমধ্যে দাঁতের পাটি লেগে গেছে। তীর আখিদয় মেলে চশমা পরিহিত রুষ্ঠ পুরুষের পানে নিবিষ্ট দৃষ্টি ফেলে তাকিয়ে রইল প্রিহুলা। কপালে যে তার এখনো সূক্ষ্ম রাগের ভাঁজ। মুহূর্তেই কর্ণকুহরে ঝাঁঝালো স্বর ভেসে আসলো। তুমি সত্যি নির্বোধ, বোকা। এই ঠান্ডার মধ্যে কেউ এভাবে বসে থাকে? আমাকে ডাকতে পারতে তো, ইডিয়াট। অন্য সময় তো দিব্যি জ্বালিয়ে মারো। ছোট্ট কিশোরী কিছু বলল না। হিয়ং ততক্ষণে পাছা কোলে তুলে নিল প্রিহুলাকে। তীব্র ঠান্ডার মধ্যে একটুখানি উষ্ণতা পেতেই দুহিতার নেত্রপল্লব বুঝে আসলো। রুমে এসে প্রিহুলাকে খাটে বসিয়ে দিল হিয়ন। শরীর বোধহয় টলছে। নিশ্চুপ হিয়নের পানে নিভু চোখে তাকিয়ে আছে প্রিহুলা। হিয়ন বিচলিত হয়ে প্রিহুলার হাত ধরতেই আঁতকে উঠল। বরফের ন্যায় শীতল হয়ে আছে। দ্রুত হাতের তালু ঘষে দিতে লাগলো হিয়ন। বহু চেষ্টা করেও কথা বলায় ব্যর্থ হলো প্রিহুলা। শরীর স্বাভাবিক হতে বোধহয় তাপমাত্রা বৃদ্ধির প্রয়োজন। প্রিহুলার গাল ছুঁয়ে দিতেই চিন্তিত স্বরে বলল হিয়ন। তোমার তো পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কথা বলতে পারছো তুমি? নির্বোধ মেয়ে, তাকাও আমার দিকে। গা কাঁপছে প্রিহুলার। বেশিক্ষণ বসে থাকা দায়ী হয়ে গেল। পাশেই ঢলে পড়ল ছোট্ট কিশোরী। ভয়ানক আঁতকে উঠল হিয়ন। বক্ষস্থল ছ্যাদ করে উঠল অজানা আশঙ্কায়। তার জন্যেই তো মেয়েটার আজ এই দশা। একটু কি রাগটা দমিয়ে দেওয়া যেত না? সমানে প্রিহুলার হাতের তালু খসে যাচ্ছে হিয়ন। কোনো উন্নতি হচ্ছে মনে হলো না। চট করে উঠে গিয়ে গায়ে কমফোর্টার টেনে দিল। শামুকের খোলসের মতো নিজেকে আরো গুটিয়ে নিল প্রিহুলা। কিয়ৎক্ষণ ছোট্ট কিশোরীর পানে তাকিয়ে রইল হিয়ন। অধরষ্টু যে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, মুখাবয়ব একেবারে রক্ত শূন্য হয়ে আছে। 7-5 ভাবনা রেখে এগিয়ে গিয়ে নিজেকেও কমফোর্টারে আবৃত করে নিল হিয়ন। ভোজবন্ধে চড়িয়ে নিল তার কিশোরী নাম মাত্র বউকে। একটা মানুষের জীবনের মূল্যের কাছে এই জড়তা সংকোচ বড় নয় নিশ্চয়ই। বিবেক বলছে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না হিয়ন। হিয়নের উপস্থিতি আত্মজা অবচেতন মন উপলব্ধি করতে পেরেছে। ঠেলে ঠুলে সরিয়ে দেওয়ার ইচ্ছে থাকলেও সেটুকু অপূর্ণ থেকে গেল প্রিহুলার। এতটা নিকটবর্তী হলেও মনের দিক থেকে যে যোজন যোজন সহস্র মাইল দূরত্বে দুজন। উষ্ণতা পেতেই রুষ্ঠ পুরুষের পাঁজরে নিশ্চুপ ঘাপটি মেরে রইল প্রিহুলা, আর অনুভব করল হৃৎপিণ্ডের স্পন্দন। লাইলা খাতুন ছেলেকে সমানে ফোন করে গেছেন আজ। বেশিরভাগ সময়ই ফোন বন্ধ পেয়েছেন। সেই যে একবার কথা হলো, তারপর তো কিছু জানাই হলো না। চিন্তিত স্ত্রীর পানে তাকিয়ে বললেন লিয়াকত সাহেব। এত দুশ্চিন্তা করছো কেন? হিয়ন তো তার দাদার বাড়িতেই আছে। সেখানে জহির আছে, রাশিদা আছে, মাও আছেন। কোনো রকম ঝামেলা হলে তারা সামলে নেবে। অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। রাত হয়েছে, ঘুমাও। লাইলা খাতুন পায়চারি থামিয়ে স্বামীর পাশে এসে বসলেন। সমস্ত মুখাবয়ব জুড়ে এখনো চিন্তার ভাঁজ। ছেলে ঢাকায় না ফেরা অবধি যে মায়ের মন শান্ত হবে না। চিন্তিত স্বরে বললেন লাইলা খাতুন। একটা বিষয় নিয়ে ভাবছি, বুঝলে? এবার মেয়েটা আসলে তাকে হোস্টেলে থাকার বন্দোবস্ত করে দিও। ছেলেকে নিয়েও দুশ্চিন্তা হয়। মনের ব্যাপার স্যাপার তো বলা যায় না। গ্রামে আবার কোন জালে ফেসে যায় ছেলেটা, কে জানে। তার উপর শত্রুরও অভাব নেই। তপ্তশ্বাস ফেলে বললেন লিয়াকত সাহেব। ছেলে যদি মানতে চায় তাহলে সমস্যা কোথায়? খারাপ তো কিছুই দেখছি না আমি। মেয়েটা এখনো ছোট, যোগ্যতা অর্জন করতে তার আরো সময় লাগবে। শেষ অবধি দেখো না কি হয়। স্বামীর কথাটুকু বোধহয় জোৎসই লাগেনি লাইলা খাতুনের। অত্যল্পকালে ভয়ানক রেগে বললেন তিনি। বয়স অনুযায়ী কথাবার্তা একটু বিচার বিবেচনা করে বলো। এই মেয়ে যোগ্যতা অর্জন করতে করতে আমার ছেলেকে কি বসিয়ে রাখবো নাকি? একটা মাত্র ছেলে আমার। নিজে মেয়ে দেখে ঘটা করে আয়োজন করে ঘরে বউ তুলব। তাছাড়া মেয়ে আমার পছন্দ করাই আছে। শিক্ষিতা, আধুনিকা, সুন্দরী মেয়ে। স্ত্রীর কথার প্রতি উত্তরে কিছুই বললেন না লিয়াকত সাহেব। তিনি সময়ে বিশ্বাসী। পরিস্থিতি কখনো স্থির থাকে না। সমস্ত উত্তর সময় বলবে। এখন নীরব থাকাই শ্রেয়।
প্রায় ঘন্টাখানেক সময় অতিবাহিত হয়েছে, এখনো অবধি চিন্তায় অস্থির হয়ে আছে হিয়ন। এ যাবৎ কোনো রকম কথা বলেনি প্রিহুলা। হাত পা আগের তুলনায় অনেকটা উষ্ণতা ছড়িয়েছে। মেয়েটা কি তবে জ্ঞান হারিয়েছে? অজানা আশঙ্কায় বক্ষস্থল কেঁপে উঠল হিয়নের। মৃদুস্বরে ডেকে উঠল বার কয়েক। সবে ঘুমে চোখ লেগে আসছিল প্রিহুলার। হিয়নের ডাকে টনক নড়ল যেন। সে যে রোষপরবশ লোকটার বক্ষস্থলে আষ্টে পৃষ্ঠে আছে সেটুকু বেমালুম ভুলে বসে আছে। মুহূর্তে তরাত করে সরে গেল সে। আচমকা এরূপ আচরণে হতবুদ্ধি হয়ে গেল হিয়ন। ভুরু কুঁচকে তাকালো প্রিহুলার পানে। গম্ভীর থমথমে গলায় বলল হিয়ন। কি হলো? ঠান্ডার ভাব কেটে গেছে তোমার? প্রিহুলা ততক্ষণে উঠে বসেছে। হিয়নের কথার প্রতি উত্তরে কেবল বলল। কমফোর্ট ছেড়ে উঠে বসতে বসতে বলল হিয়ন। আমাকে বললেই উঠে যেতাম। শরীরের তাপমাত্রা একেবারে কমে গিয়েছিল তোমার। মানুষ এতটা নির্বোধ কি করে হয় আমার জানা নেই। আর একটু দেরি হলে মৃত্যুও হতে পারতো। হিয়নের পানে তীর্যক দৃষ্টি ফেলে বলল প্রিহুলা। আপনি তো আমার রুমে ঢুকতে দেন নাই। আপনার কুটনি দাদিও আমারে বাইর কইরা দিছে। দিনের বেলা হইলে আমি বাড়িতে চইলা যাইতাম। কিশোরীর দিকে দৃষ্টি ফেলল হিয়ন। চোখের কাজল ঘেটে একাকার অবস্থা। মেয়েটা তবে ইচ্ছেকৃত আসেনি। কিন্তু দাদুমণি কেন তাকে বের করে কে জানে। পাল্টা কথা না বলে বেরিয়ে গেল হিয়ন। হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রিহুলা। এত রাত্রিরে কোথায় গেল লোকটা? তৎক্ষণাৎ খাট থেকে নেমে দাঁড়ালো প্রিহুলা। মাথায় বড়সড় ঘোমটা টেনে দরজার কাছে চলে আসলো। বাইরের বাতাসটুকু একেবারেই সহ্য হচ্ছে না। পায়ের আঙ্গুলগুলো এখনো ঠান্ডা বরফ হয়ে আছে। গায়ে বাতাস লাগতেই পা শিরশির করে উঠল। উঠোনে কোথাও হিয়নের দেখা মিলল না। হেঁটে পরক্ষণে খাটে এসে বসল প্রিহুলা। ঘুমে চোখ লেগে আসতে চাইছে তার। মিনিট 5 পরে রুমে প্রবেশ করল হিয়ন। প্রিহুলার উদ্দেশ্যে বলল। বাইরে চলো। কথাটুকু শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো প্রিহুলা। এই ঠান্ডার মধ্যে লোকটা তাকে বাইরে যেতে বলছে কেন? আবারও কি সেই শাস্তি দিবে? তাহলে যে প্রিহুলা এবার মরেই যাবে। বাইরে যে বিষাক্ত হিম হাওয়া। পাল্টা কিছু না বলে ধীর পায়ে নেমে দাঁড়ালো প্রিহুলা। কয়েক পা এগিয়ে এসে কিশোরীর হাত ধরে বাইরে বেরিয়ে আসলো হিয়ন। ঘোমটা ঠিকঠাক মাথায় থাকলে না প্রিহুলার। খসে পড়ে গেল। প্রিহুলা নির্বাক হয়ে কেবল তার রুষ্ট পুরুষকে অনুসরণ করতে থাকলো। বাড়ির বাহিরের দিকটায় খোলা স্থানে জ্বলছে দাউ দাউ আগুন। কয়েকটা কাঠ ডালপালার স্তূপ জমিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। একেবারে সম্মুখে এসে প্রিহুলাকে নিয়ে বসল হিয়ন। কিশোরীর অবাক দৃষ্টি। ছোটবেলার স্মৃতি ভেসে উঠল মানসপটে। পাশে থাকা প্রিহুলাতে দৃষ্টি রাখল হিয়ন। জ্বলন্ত অগ্নিতে কিশোরীর মুখাবয়ব লালচে কমলা রং ধারণ করেছে। ঘেটে যাওয়া কাজলে এক মোহনীয় রূপ নিয়েছে যেন। নিবিষ্ট চাহনি হিয়নের। গম্ভীর ভরাট স্বরে বলল। এই আগুনের তাপটুকু তোমার জন্য প্রয়োজন ছিল। হাতের আঙ্গুলগুলো এখনো ঠান্ডা হয়ে আছে। রক্ত চলাচলে ব্যাঘাত করতে পারে। ঘাড় ঘুরিয়ে হিয়নের পানে চাইল প্রিহুলা। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে হাত বাড়িয়ে আগুনের তাপ নিল। পরক্ষণে বলল। ছোটবেলায় এমন কত আগুন জ্বালাইছি। শীতের দিনে সন্ধ্যায় খড়কুটা ডালপালা পাতা দিয়া আগুন জ্বালাইতাম। কি যে ভালা লাগতো। তারপর সবাই মিলা আগুনের তাপ নিতাম। হিয়ন নিশ্চুপ তাকিয়ে কিশোরীর কথা শুনছে। প্রতিটা কথায় ছন্দ মিলছে যেন। ইচ্ছে হচ্ছে ঘুমকে ছুটি জানিয়ে সারা রাত গল্পে মশগুল থাকুক। হিয়নকে চুপ থাকতে দেখে পাল্টা আর কিছু বলল না প্রিহুলা। পাশ থেকে ডাল নিয়ে জ্বলন্ত আগুনে রাখলো। নিরাপত্তা বিচ্ছিন্ন করে বলল হিয়ন। তুমি যে আজকে শাড়ি পরেছো, সেজেছো, আয়না দেখেছিলে? হিয়নের কথায় তরাত করে দৃষ্টি ফেলল প্রিহুলা। সত্যিই তো, আজকে মায়ের শাড়ি পরেছে, একটাবার আয়নায় নিজেকে দেখেনি সে। তখন তখন শাড়ি পরার পরেই তো পানির জন্যে হিয়নের ডাক আসলো। নিজেকে দেখার সময় কোথায় পেল? কাকি তো প্রিহুলাকে দিয়েই পানির গ্লাস পাঠালো। আমতা আমতা করে দুদিকে মাথা নাড়ালো প্রিহুলা। অধরষ্টে ঈষৎ হাসি টেনে পকেট থেকে বালাচোরা বের করে নিল হিয়ন। প্রিহুলার হাত টেনে পরিয়ে দিতে দিতে বলল। যখন শাড়ি পরবে চোখে গাঢ় করে কাজল দিবে। দীর্ঘ কেশগুচ্ছগুলো যত্ন নিয়ে বিনুনি পাকিয়ে ঘটা করে সাজবে। তখন আয়না দেখা নিষেধ। প্রিহুলা হতবুদ্ধি হয়ে হাতে থাকা বালাচোরার দিকে তাকিয়ে বলল। কেন?
প্রিয়জনের জন্য সাজিলে আয়না দেখতে নেই, তার চোখেই আয়না খুঁজে নিতে হয়। বোকার মতো বার কয়েক চোখের পাতা ঝাপটালো প্রিহুলা। আচমকা বিচলিত হয়ে উঠে দাঁড়ালো হিয়ন। ভাবনার ঘোর কাটল প্রিহুলার। বাড়ির দিকে দৃষ্টি পড়তেই দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। টিনের ঘরের চালের ছাদ পর্যন্ত আগুন স্পর্শ করেছে ইতিমধ্যে। ভয়ে সর্বাঙ্গ কেঁপে উঠল প্রিহুলার। এইটুকু সময়ের মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটল কি করে? দাদুমণি বলে শগক্তি করেই বাড়ির ভিতরে এলোপাথারি ছুটে গেল হিয়ন। সমস্ত ভাবনা রেখে কেবল হিয়নকে অনুসরণ করলো ছোট্ট কিশোরী। সর্বপ্রথম দাদির ঘরের দিকে ছুটে গেল হিয়ন। কিয়ৎক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। খানিকক্ষণ আগে যে ঘরটায় হিয়ন আর সে ছিল, সেই ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলছে এখন। অজানা ভয়ে কলিজা কামড়ে ধরে প্রিহুলার। তৎক্ষণাৎ রাশিদার বন্ধ দরজার দিকে দৃষ্টি পড়তেই দিকবিদিক শূন্য হয়ে সেদিকে ছুটে গেল। দরজা ধাক্কানোর শব্দ পেতেই জমেলা খাতুন বেরিয়ে আসলেন। চক্ষু বরাবর কয়েক হাত দূরত্বে আগুনের ফুলকি দেখে খানিকক্ষণের জন্য মস্তিষ্ক শূন্য হয়ে গেলেন বৃদ্ধা। স্বপ্ন নাকি বাস্তব বুঝে উঠতে পারলেন না। ভয়ানক দৃষ্টি ফেলে কেবল চিন্তাগ্রস্ত নাতির মুখপানে তাকিয়ে রইলেন। আতঙ্কিত স্বরে তাড়া দিল হিয়ন। বাড়িতে আগুন লেগেছে জানিয়ে দাদুমণিকে নিয়ে বেরিয়ে আসলো। রাশিদা আর টুনি ততক্ষণে বেরিয়ে এসেছে। এরূপ ভয়ানক কাণ্ডে চিন্তায় হাত পা অসাড় হওয়ার পথে রাশিদার। ছোট্ট মেয়েটাকে শক্ত করে বুকের মধ্যেখানে আঁকড়ে ধরল সে। জমেলা খাতুনের চেঁচামেচিতে প্রতিবেশী কয়েকজন বেরিয়ে এসেছে ইতিমধ্যেই। যথাসাধ্য আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছে হিয়ন। তার একার পক্ষে পুরো বাড়ির আগুন নিভিয়ে দেওয়া অসম্ভব। প্রিহুলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়নের দিকে। লোকটা পানি নিয়ে কেমন এলোপাথারি ছুটোছুটি করছে। খানিকক্ষণের মধ্যে রাশিদা সহ কয়েকজন প্রতিবেশী এগিয়ে আসলো সাহায্য করার জন্যে। আর কয়েক মিনিট আগুন জ্বলতে থাকলেই সারি বাঁধা পরের ঘরগুলো চলে যেতে বেশি সময় লাগবে না। সেদিকটা আগে নেভানোর কথা বলছে হিয়ন। টুনি ভয়ে জড়সড় হয়ে প্রিহুলার হাত আঁকড়ে ধরে আছে। ভাবুক প্রিহুলার মন থেকে বুঝি ভয়টা এখনো নিঃশেষ হয়নি। আর একটু সময় পূর্বে আগুন লাগলে আজকে সে আর হিয়নও তো ঝলসে যেত। কাজটা যে ইচ্ছেকৃত সেটুকু বুঝতে বাকি নেই তার। মনে হচ্ছে যত দ্রুত সম্ভব গ্রাম থেকে ফিরে যেতে হবে। যদি হিয়নের কিছু হয়ে যেত, ভাবতেই যে ছোট্ট কিশোরীর বক্ষস্থল ফাঁকা হয়ে আসে। মধ্যরাতেই নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল জহির। এলাকার কেউ একজন ফোন করে জানিয়েছে তাদের বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে। কাজটা যে আনিসের সেটা বুঝতে বাকি নেই তার। জহির তো আর টাকা নিয়ে পালিয়ে যায়নি। সন্ধ্যায় ফোনে কথা কাটাকাটি হওয়ার ফলস্বরূপ এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আনিস। এটুকু জলের মতো পরিষ্কার। তার মতো একটা নেশাখোর চরিত্রহীন ছেলের সাথে চুক্তিতে যাওয়াটাই বিশাল ভুল ছিল জহিরের। এখন তো দেখা যাচ্ছে যে বিপদ ডেকে আনলো সে। ব্যবসায়িক কাজে প্রায়ই তাকে বাহিরে থাকতে হয়। এখন তো নিরাপদে কাজও করা যাবে না। যত দ্রুত সম্ভব আনিসের টাকা ফিরিয়ে দিয়ে লেনদেনের পরিসমাপ্তি ঘটাতে হবে। ভাবনার মাঝেই ফোন বেজে উঠল জহিরের। ভয়ে সর্বাঙ্গ ঝংকার তুলল তার। অজানা ভয়ে কলিজা খুবলে খেতে লাগলো যেন। তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করতেই অপরিচিত নাম্বার দেখতে পেল। রিসিভ করে কানে জড়াতেই বেদখুটে এক হাসি কর্ণকুহরে তরঙ্গের মতো বেজে উঠল। রাগে চোখ মুখ ভয়ানক কুঁচকে আসলো জহিরের। হাসি থামিয়ে আনিস বলল, এত রাইতে গ্রামে আসতেছেন কাকা? কোনো লাভ নাই তো আইসা। আপনার বাড়ি তো এতক্ষণে জ্বইল্লা গেছে মনে হয়। কথার খেলাপ তর্ক আনিস পছন্দ করে না। চাইলেই পিলহুলারের আমার হাতে তুইলা দিতে পারতেন, কিন্তু বিশ্বাস কইরা ঠেকাগুলি দিছিলাম আপনারে। আর আপনি কি করলেন? কৌশলে নিজের ভাতিজারে শহর থেকে আনলেন। এরপর কথার বরখেলাপ কইরা বললেন আমার 1 টাকাও ফেরত দেবেন না। আর আমি কি চুরি পইরা বইসা থাকবো? এবার মুখ খোলেন, আমিও সব কিছু বলার জন্য প্রস্তুত আছি। আর আপনি প্রমাণ ছাড়া আমার মাথার একখানা চুলও ছিঁড়তে পারবেন না। কথাটুকু বলেই লাইন কেটে দিল আনিস।
কিছু বলতে গিয়েও নিজেকে দমিয়ে নিল জহির। আবার কোনো দিক থেকে বিপদ নিয়ে আসে আনিস তার ঠিক নেই। মধ্যরাত্রে ট্রেন চলছে ঝিকঝিক শব্দ করে, অনেক যাত্রী ঘুমের অতল গহ্বরে হারিয়েছে। জহিরের মন পায়চারি হয়ে আছে, বারংবার টুনির কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটা ঠিকঠাক আছে তো? ভেতর ঠেলে ঠুলে কান্না আসতে চাইল। বুকে পাথর চাপা দিয়ে নিশ্চুপ জানালা গলিয়ে তাকিয়ে রইল সে। মনে মনে কেবল প্রহর গুনল কখন গ্রামে পৌঁছে গিয়ে সবাইকে সুস্থ রূপে দেখবে। খবর পেয়ে আরিফ হক আর রেনু বেগম ছুটে এসেছেন। আগুন ইতিমধ্যেই পুরোপুরি নিভে গেছে, বাকি দুই ঘরে আগুন পৌঁছতে পারেনি। দরজার সামনে বসে আছে হিয়ন। এই ঠান্ডার মধ্যেও ঘামে চুপচুপ করছে তার টি শার্ট। ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত লোকটার দিকে করুণ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। ইচ্ছে করছে এক ছুটে গিয়ে লোকটার কপালের ঘাম আঁচল দিয়ে মুছে দিক সযত্নে। জমেলা খাতুন এখনো আহাজারি করছেন। ঘরটা যে নিমেষেই ছাই হয়ে গেছে। নাতির চিন্তায় বৃদ্ধা থেমে থেমে কেঁদে যাচ্ছেন। মেয়েকে নিয়ে নিশ্চুপ কঠোর চোখে ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে আছে রাশিদা। তার শখের সংসারটা আজ ধূলিসাৎ। একটু একটু করে নিজের হাতে সংসারটা সাজিয়েছিল সে। আগুন যে কিছু অবশিষ্ট রেখে যায়নি, বরং সাজানো গোছানো সংসার অগণিত স্মৃতি নিমেষেই পুড়িয়ে দিয়ে গেল। দীর্ঘশ্বাসগুলো বুকের ভিতর ফুলে ফেঁপে উঠছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে পোড়া ধোয়া মিশ্রিত গন্ধে। ধীরে ধীরে অন্ধকার কেটে গিয়ে আকাশ ধূসর আবছা শুভ্র বর্ণ ধারণ করছে। ভোরের আকাশে কুয়াশার চাদর মুড়ি দিয়ে আছে। প্রতিবেশীরা দলে দলে এসে হা হুতাশ করছে। তাদের কথায় জমেলা খাতুনের হাহাকার বাড়ছে। পাশেই রেনু বেগম আর আরিফ হক দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ যাবৎ হিয়নের দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গেল প্রিহুলা। আঁচলটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে তোয়াক্কা নেই, ভয় তাকে আঁকড়ে ধরেছে। এই মুহূর্তে লোকটার মন মরছে নিশ্চয়ই ভালো নেই। কাপা হাতে হিয়নের মাথায় স্পর্শ করতেই চকিতে মুখ তুলে চাইল সে। সম্মুখে প্রিহুলাকে দেখে দ্রুত উঠে দাঁড়িয়ে বিচলিত স্বরে বলল, আমরা এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাব প্রিহুলা। আর এক মুহূর্তও এখানে নয়। খুব বাজে কিছু হয়ে যেতে পারতো আজ। আর এ সবই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কষ্ট করে আজকে ঢাকায় ফিরে গেলেই হতো। অস্থির উদ্বিগ্ন লোকটার পানে নির্নিমেষ দৃষ্টি ফেলে তাকিয়ে রইল প্রিহুলা। হিয়ন দিব্যি বুঝতে পেরেছে আজকের এই ঘটনাটা প্রিহুলাকে কেন্দ্র করেই। আনিস যে পূর্বেই শাসিয়ে গিয়েছিল। তবে কোনো রকম অভিযোগ দোষারোপবিহীন কেবল ছোট্ট কিশোরীর ভাবনায় পড়ে আছে লোকটা। প্রিহুলাকে নিয়েও তবে রোষপরবশ লোকটার দুশ্চিন্তা হয়। শত খারাপ লাগার মাঝেও কিশোরী অন্তঃকরণে একটুখানি ভালো লাগার পরশ ছুঁয়ে গেল। প্রতি উত্তরে কিছুই বলতে পারল না সে, কেবল চোখ উপচে জল গড়িয়ে কপাল ভেজালো। হিয়ন ততক্ষণে জমেলা খাতুনের রুমে গিয়ে ব্যাগপত্র নিয়ে আসলো। সদর দরজা থেকে জহিরের শব্দ শোনা গেল। টুনি বলে চেঁচাচ্ছে সে। মেয়েকে ছাড়ার পরিবর্তে আষ্টে পৃষ্ঠে ধরে রাখলো রাশিদা। জহির এগিয়ে আসতেই কাটকাট গলায় বলল, একদম শোবেন না আমার মাইয়ারে। খবরদার, আপনার লোভ পাপের কর্মকাণ্ডে মা মাইয়া জইলা পুইরা গেলেই শান্তি হইতো আপনার। হাত গুটিয়ে নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল জহির। পোড়া ঘরটার দিকে কেবল তাকিয়ে রইল। তার ঘরটাই জ্বালিয়ে দিয়েছে আনিস। তবে বউ বাচ্চাকে অক্ষত দেখে মন শান্ত হয়েছে। আনিসের দেওয়া টাকা সমেত আরও টাকা পয়সা ছিল রুমে। সেগুলোও চলে পুড়ে নিঃশেষ হয়েছে। এবার আনিসের টাকা কি করে শোধ করবে জহির, যদি ফের আরো ক্ষতি করে আনিস? জহির রে, দেখ বাজান, তোর ঘরটা তো পুইরা শেষ। এই রাতের বেলা আগুন লাগলো কি কইরা, আমার তো মাথায় দিতেছে না। ভাগ্যিস হিয়ন রুমে ছিল না। আমার একমাত্র নাতি হারাইলে আমি কই পাইতাম। যদি ফের আরো ক্ষতি করে আনিস? কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল জমেলা খাতুন। কান্নারত মায়ের দিকে নির্বাক তাকিয়ে আছে জহির। তার কাছে দেবার মতো কোনো উত্তর নেই। গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠস্বর নিয়ে বলে উঠল হিয়ন, এটা নিয়ে তুমি চিন্তা করো না দাদুমণি। কাকার কি ক্ষমতা কম আছে নাকি গ্রামে? কে বা কারা এই কাজ করেছে সে দিব্যি বের করতে পারবে, আর তাদের যথোপযুক্ত শাস্তিও মিলবে।
শত্রু সম্পর্কে আমরা সবাই অবগত থাকি, তাই ক্ষতিটা ঠিক কে করতে পারে সেটুকু ধারণাও থাকে, তাই না কাকা? হিয়নের কথায় চমকে গিয়ে অপ্রস্তুত হয়ে গেল জহির। এই মুহূর্তে মস্তিষ্ক অকেজো হয়ে আছে তার। পাশেই প্রিহুলাকে দেখে রাগ যেন মাথা চাড়া দিল। আজকের সমস্ত কিছুর জন্যে যে এই মেয়েটাই দায়ী। এই সর্বনাশীর আগমনে সব কিছু আজ জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। না জানি আর কি মাসুল গুনতে হয়। প্রিহুলার দিকে তাকিয়ে রেগে কটমট করে বলল জহির। তা তো অবশ্যই খুঁজে বাইর করব। তো এইখানে তীর মূলের যে থাকবো তারেও সারা কথা বলবো না আমি। নানান যোগ্য সূত্র রইয়া ক্ষতি হইব আমার, আর আমি কি তামাশা দেখব? জহিরের কথায় চমকে উঠল প্রিহুলা। কোথাও ভয়ানক এক রহস্যের আভাস মিলছে। কাকা কি তবে কোনোভাবে ইঙ্গিতে আনিসের কথা বোঝাতে চাইছে? তবে তো সর্বপ্রথম প্রিহুলাই দায়ী। মুহূর্তে এক অনুশোচনাবোধ জাগ্রত হলো ছোট্ট কিশোরীর মনে। জীবন যেন ছন্দপতন হয়ে যাচ্ছে। এইটুকু জীবনেই ঘটে যাচ্ছে একটার পর একটা দুর্বিষহ ঘটনা। এর শেষ কোথায় মিলবে কে জানে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে ঈষৎ হেসে বলল হিয়ন। দোষীরা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য, তবে মূলে কে সেটা খুঁজতে গিয়ে দেখা গেল আপনার মূলই উদ্ঘাটন করে দিয়েছে শত্রুপক্ষের লোক। তখন কি হবে কাকা? তাই বলি এই ঘটনার মূলে কে আছে সেটা না দেখে বরং যেচে আনা বিপদের মীমাংসা করাটাই শ্রেয়। হিয়নের কথা পুরোপুরি মস্তিষ্কে ঠাওর হলো না জহিরের। তবে ইঙ্গিত বোঝা গেল অজানা কিছু বোধহয় তার জানা। কথার ধরনটাও অদ্ভুত ছিল। নাতির কাঁধে ব্যাগ দেখে বললেন চমেলা খাতুন। এই সকালে কই যাস তুই? দাদুমণির দিকে এক পলক তাকিয়ে নিয়ে এগিয়ে গিয়ে প্রিহুলার হাত চেপে ধরল হিয়ন। পরক্ষণে ফের এগিয়ে এসে বলল। ঢাকায় ফিরে যাচ্ছি দাদুমণি, সম্ভব হলে তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু আমার কথা তো তুমি শুনবে না। তুই কি এই সেম রিরেও নিয়ে যাবি? একগাল হেসে বলল হিয়ন। আমার বউকে রেখে যাব কেন? সুদূর ঢাকা থেকে তার জন্যই তো আসা। তোমার ডাক্তার নাতির ব্যস্ততা সম্পর্কে তো জানোই। এত ঝামেলা রেখে তো আর কেবল ঘুরে বেড়ানোর জন্য গ্রামে আসিনি আমি। এত ভোর সকালে কেন ভাই? আর একটু বেলা হইলে না হয় যাইস। অনেকটা পথ দাদুমণি, এমনিতেই পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। নাতির কথার প্রতি উত্তরে কিছু বললেন না বৃদ্ধা। রেনু বেগম আর আরিফ হক এগিয়ে আসলেন মেয়ের কাছে। দুজনের চোখেই জল থই থই করছে। প্রিহালকে বাসায় রেখে চলে এসেছে দুজন। বিদায় বেলা ভাইয়ের দেখাটুকুও যে মিলল না প্রিহুলার। চোখ ঠেলে ঠুলে কান্না আসছে তার। বাবা মা ভাইকে রেখে যেতেও যে ভয় করছে। হিয়ন রাশিদার দিকে তাকিয়ে বলল টনিকে তৈরি করে দিতে। বিনা বাক্যে মেয়ের ব্যাগ গোছাতে চলে গেল রাশিদা। জহির পাল্টা কিছু বলল না। এই মুহূর্তে মেয়েটা গ্রামে থাকাও যে নিরাপদ নয়। কয়েক মিনিটের ব্যবধানে টুনি ফিরে আসলো। ছোট্ট মেয়েটার কান্নার দমকে হেঁচকে উঠছে বেশ। বারংবার বায়না করেছিল সে শহরে যাবে না। আজকের ঘটনা যে তাকে ভয়ানক রকম ভয় পাইয়ে দিয়েছে। ওড়নায় মুখ গুজে কাঁদছে রাশিদা। মেয়ের কান্নাটুকু অন্তরের ভিত নাড়িয়ে দিচ্ছে তার। জহিরের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে। নিষেধাজ্ঞার জন্যে মেয়ের কাছ পর্যন্ত ঘেঁচতে পারছে না সে। টনির মাথায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিয়ে বিদায় জানালো জমেলা খাতুন। বাড়ির পিছনে বাগানের দিকে গেল হিয়ন। গাড়ি নিয়ে চলে আসলো বাড়ির সামনে। প্রিহুলা আর টনি উঠে বসলো। রাশিদা শব্দ করে কেঁদে যাচ্ছে। জানালা ধরে মায়ের দিকে তাকিয়ে আছে ছোট্ট টুনি। দূরে ফাঁক ফোকর দিয়ে দেখা গেল জহিরের মলিন বিধ্বস্ত মুখাবয়ব। চোখ দুটো বোধহয় ভেজা। বাবাকে ডাকতে গিয়েও পারল না টুনি। ততক্ষণে গাড়ির স্টার্ট দিয়ে দিয়েছে হিয়ন। চলন্ত গাড়ির জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলল প্রিহুলা। কুয়াশা একটুকুও কাটেনি। কোথাও এক চিলতে রোদ্দুরের দেখা নেই। সুরসুর করে কেবল ঠান্ডা হাওয়ায় গাড়ি ভর্তি আছে। আঁচল টেনে গা ঢাকা দিল প্রিহুলা। টনির গায়ে মোটাসোটা সোয়েটার। লুকিং গ্লাসে তাকিয়ে থমথমে গম্ভীর স্বরে বলল হিয়ন। জানালার কাঁচ তুলে দাও, গাড়ির গতি বৃদ্ধি করব।
বাধ্য মেয়ের মতো জানালার কাজ তুলে দিল প্রিহুলা। টুনি হেলান রাখলো প্রিহুলার কাঁধের দিকটায়। কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়ল। সারা রাত জাগ্রত থাকার ফলে ঘুমটাকে আর তাড়িয়ে দিতে পারেনি সে। মাটির রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় গাড়ি উঠেছে। গাড়ি চালানোতে মনোযোগী হিয়ন প্রশ্ন ছুড়ল। তোমার কি ঘুম পাচ্ছে? টুনির জন্য অসুবিধা হচ্ছে না তো? ছোট্ট করে কেবল বলল প্রিহুলা। ঢাকায় ফিরতে বেলা গড়িয়েছে সন্ধ্যার দিকে। কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে প্রিহুলা। মিনিট এক পর লাইলা খাতুন দরজা খুলে দিলেন। প্রিহুলাকে দেখে চোখ মুখ কুঁচকে আসলো তার। একেবারে বেনারসি গায়ে জড়িয়ে আছে মেয়েটা। মুহূর্তেই নানান প্রশ্ন উদয় হলো মনে। পরক্ষণে সিঁড়ি ভেঙে হিয়নকে উঠে আসতে দেখেই আঁতকে উঠলেন লাইলা খাতুন। মনে হচ্ছে বহুদিনের অভুক্ত নিদ্রাহীন তার ছেলেটা। চেহারার চৌলসটুকু চাপা পড়ে আছে মলিনতায়। প্রিহুলা আর টুনি ততক্ষণে রুমের ভিতর প্রবেশ করেছে। মায়ের মুখখানা দেখতেই সকল ক্লান্তি মুহূর্তেই দূরীভূত হয়ে গেল হিয়নের। অধরষ্টের কার্নিশে ফুটল ঈষৎ হাসি। এই হাসিটুকু দিয়ে যেন সকল প্রশ্ন ধামাচাপা দেওয়ার চেষ্টা। সন্দিহান দৃষ্টিতে ছেলেকে পরখ করে নিয়ে প্রশ্ন ছুড়লেন লাইলা খাতুন। মায়ের কথায় অপ্রস্তুত হলো হিয়ন। কোথা থেকে বলা শুরু করবে? অবশ্য প্রিহুলার শাড়ি পরার কারণ নির্দিষ্ট করে জানা নেই তার। আমতা আমতা করে বলল, প্রিহুলা যাওয়ার সময় জামা কাপড় নিয়ে যায়নি। কাকিমা হয়তো শাড়ি পরিয়ে দিয়েছে। এছাড়া সঠিক কারণ আমি জানি না মামুনি। কথাটুকু বলেই প্রস্থান করলো হিয়ন। মাকে পাল্টা কিছু বলার সুযোগ দিল না। সন্দিহান দৃষ্টি লাইলা খাতুনের। ছেলে যেন এক প্রকার পালিয়েই গেছে। অগোচরে যে কিছু হচ্ছে মায়ের মন ঠিকই বুঝতে পারছে। দিনকে দিন চিন্তার বোঝা ভারী হচ্ছে। শরীর খারাপের দিকে যাচ্ছে। মায়ের এই চিন্তিত অসুস্থ মলিন মুখাবয়ব কি ছেলের দৃষ্টিতে পড়েনি? অন্যদিন হলে মায়ের খোঁজটুকু ঠিক জিজ্ঞেস করতো হিয়ন। তুলির কথায় ঘোর কাটল লাইলা খাতুনের। আন মনে অনুমতি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন তিনি। অগত্যা নিজ কাজে চলে গেল তুলি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো হিয়ন। মাথাটা প্রচণ্ড ভার লাগছে তার। গ্রামে একদিনের ঠান্ডায় একেবারে নাজেহাল অবস্থা হয়েছে। তার মধ্যে 2 দিন যাবৎ ঠিকঠাক ঘুম হয়নি। নানান চিন্তা সব মিলিয়ে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে। সে রাত্রের কথাটুকু এখনো ভুলতে পারেনি হিয়ন। কাকার সমস্ত পরিকল্পনার কথা যখন কাকিমা ফোন করে জানিয়েছিল, এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড থমকে গিয়েছিল হিয়নের। রাস্তা যেন ফুরোচ্ছিলই না। দিক শূন্য হয়ে গ্রামের উদ্দেশ্যে ছুটে গিয়েছিল সে। মনে প্রাণে চাইছিল প্রিহুলা যেন সম্পূর্ণ ভালো থাকে, কোনো ক্ষতি যেন না হয়। অজানা এক ভয়ে বক্ষস্থলে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মেয়েটা জীবন থেকে হারিয়ে যাবে এইটুকু ভাবনাতেও নিয়ে আসতে পারছিল না তখন। অজানা এক টান তাকে হারানোর কষ্ট ভিতর অবধি পৌঁছে দিয়েছিল। এই অনুভূতিটুকুর মানে এখনো অজানা হিয়নের। হদিশ করার সময় সুযোগটুকুও হয়নি আর। ঠান্ডা মাথায় ভাবনার আসর বসালে যদি কিশোরীতে আবদ্ধ হয়ে যায় সে, এতটা অন্যায় তার দ্বারা হয় কি করে? সে একজন শিক্ষিত বিবেকবান পুরুষ। মেয়েটা তো নির্বোধ, যার চক্ষু সম্মুখে এক সায়র পরিমাণ আবেগ। এই ঢেউ তাকে কখন কোথায় ভাসিয়ে নেয় তা নির্দিষ্ট নয়। শেষবার হারিকেনের আলোয় ছোট্ট কিশোরীর মুখাবয়বটা উজ্জ্বল দীপ্তের মতো ফুটে উঠেছিল। কি স্নিগ্ধ ছিল! মনে হয়েছিল ও চোখে ডুব দিয়ে জনম জনম ভেসে থাকা যাবে। কেন নিষিদ্ধ জিনিসের প্রতি মন আকৃষ্ট হতে চাইছে? দীর্ঘশ্বাস ফেলে আকাশে মনোযোগ দিল হিয়ন। চাঁদটা ঘোলাটে লাগছে কেমন। চোখের কাছে হাত পৌঁছতেই বোঝা গেল চশমাবিহীন সে। দূরের সব কিছুই এখন অস্পষ্ট ঝাপসা। অথচ চশমা ছাড়াও কেবল কল্পনায় ছোট্ট প্রিহুলার মুখাবয়ব, স্নিগ্ধ নিষ্কলুষ এক সুহাসিনী। আপন মনেই বিড়বিড় করল হিয়ন। ধরে রাখার ইচ্ছে নেই, তবে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। না পাওয়ার মাঝে যে সুখ, শত জনম পাওয়ার মাঝেও সেই অসুখ। এই ভর সন্ধ্যায় চোখে খুব এসে ভর করল হিয়নের। চোখ দুটো যে বহু সময় ধরে নিদ্রার স্বাদ আস্বাদন করেনি। ঘুম ঘুম ভাবে নিশ্চয়ই মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে। তাকে ছোট্ট কিশোরীর সমগ্র মস্তিষ্ক জুড়ে নিবাস তৈরি করে নিয়েছে। সব অহেতুক চিন্তা
উপচে ফেলে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে হবে এখন। ভাবনা মোতাবেক রুমে এসে শুয়ে পড়ল হিয়ন। শান্ত মস্তিষ্কে ঘুমটুকু মন্দ হবে না। জামা পাল্টে নিয়ে শাড়িখানা সযত্নে ভাঁজ করতে বসলো প্রিহুলা। মায়ের সবচেয়ে মূল্যবান জিনিসটা তার কাছে, অথচ সে কেমন যত্ন করে রাখতে পারল না। আগুন লাগার সময় ছোটাছুটি করতে গিয়ে আঁচল কাদায় মাখামাখি অবস্থা। তার ওপর কিছুর সঙ্গে লেগে গিয়ে খানিকটা চিড়ে গেছে। সেই স্থানে বার কয়েক হাত বোলালো প্রিহুলা। চোখ দুটো ঝাপসা হলো তার। আনিসের পরিকল্পিত কাজের কথা ভাবলেই যে অন্তরাত্মা কেঁপে ওঠে। দুটো মানুষকে মেরে ফেলার পায়তারা করেছিল সে। সর্বক্ষণ যে তাদের উপর নজর রেখেছে এইটুকু বুঝতে বাকি নেই। বাবা মায়ের জন্যেও দুশ্চিন্তা হচ্ছে ভীষণ। তোমার হাতে কিসের শাড়ি এটা? লাইলা খাতুনের কথায় ভাবনার জাল ছিন্ন হলো প্রিহুলার। ধুলো মাখা ভাঁজহীন শাড়ির দিকে দৃষ্টি ফেলে হেসে ব্যগ্রস্বরে বলল, এইটা তো আমার মায়ের শাড়ি, আসার সময় আমারে দিছে। এগিয়ে এসে শাড়িটা নেড়েচেড়ে দেখলেন লাইলা খাতুন। খুব পুরনো ডিজাইনেরই শাড়ি। এক সময় খুবই চল ছিল এই বেনারসির। শাড়িটা ছেড়ে দিয়ে বললেন লাইলা খাতুন, খুব বায়না করেই তো গ্রামে গিয়েছিলে। তা কেমন কাটলো সময়? কেমন আপ্যায়ন করলো কাকি শাশুড়ি? ফেরার সময় তো দুজনকে দেখে মনে হয়েছে যুদ্ধের ময়দান থেকে ফিরেছ। সব কিছু ঠিকঠাক ছিল তো? অধরষ্টের হাসি বিলীন হলো প্রিহুলার। গ্রামে যে তাণ্ডবলীলা হয়েছে শাশুড়ির কৌশলগত প্রশ্নটুকু দিব্যি বুঝতে পারছে। তবে প্রশ্নের উত্তর থেকে তো রেহাই মিলবে না। শাড়ি ভাঁজ করা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে থমথমে গলায় বলল প্রিহুলা, মহাযুদ্ধ কইরা ফিরছি শাশুড়ি। জহির কাকার ঘরে তো আগুন লাগছিল, ভাগ্যিস রুমে কেউ আসিল না। পাড়া প্রতিবেশীরা মিলা আগুন নিভাইছে। প্রিহুলার কথা শুনে কলিজা ধক করে উঠল লাইলা খাতুনের। এত কিছু হয়ে গেল আর ছেলে কিনা তাকে কিছুই অবগত করেনি। তুলি রুমের দরজার কাছে প্লেট সমেত এসে দাঁড়িয়ে বলল। লাইলা খাতুন কিছু বলার পূর্বেই কলিং বেল বেজে উঠল। উঠে তুলিকে এড়িয়ে চলে গেলেন তিনি। দরজা খুলতেই স্বামীর মুখোমুখি হলেন। লোকটা সচরাচর এই সময় বাড়ি ফেরে না, আরও কিছুটা দেরিতে ফেরে। কেমন বিধ্বস্ত চিন্তাগ্রস্ত লাগছে লিয়াকত সাহেবকে। স্ত্রীকে দেখা মাত্রই বিচলিত স্বরে বললেন। এক নিঃশ্বাসে যেন অনর্গল বলে গেলেন লিয়াকত সাহেব। চিন্তার জাল ক্রমশই সর্বমুখে গাঢ় ছাপ ফেলছে। স্বামীকে আশ্বস্ত করতে নরম গলায় বললেন লাইলা খাতুন, চিন্তা করো না, ছেলে রুমেই ঘুমোচ্ছে। ঘণ্টাখানেক আগেই ফিরেছে। এতটা পথ জার্নি করার ফলে ঘুমোচ্ছে। ফোন হয়তো সাইলেন্ট করা। স্বস্তির শ্বাস ফেললেন লিয়াকত সাহেব। দরজার কাছেই হেলান রেখে বার কয়েক শ্বাস ফেললেন। সন্তানের চিন্তায় মন অস্থির হয় না, এমন পিতামাতা বোধ হয় ধরিত্রীতে পাওয়া যাবে না। সমস্ত কাজ ফেলে যে কি করে ছুটে এসেছেন লিয়াকত সাহেব, সেটা কেবলমাত্র তিনিই জানেন। লাইলা খাতুনের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোথাও হিসেব গোলমেলে লাগছে। ছেলে ঘুম থেকে না জাগা অবধি কোনো কিছুই পরিষ্কার হবে না। শীতের সন্ধ্যা, গ্রামে একেবারে রাত্র প্রহর যেন। ঘন ঘন আধারে আবছা কুয়াশা ধোয়ার মতো চোখে ধরা দিচ্ছে। টং দোকানে কাঠপাতা বেঞ্চিতে বসে সিগারেট ফুঁকছে আনিস। ওষ্ঠ জুড়ে তার বাঁকা হাসি। কয়েক হাত দূরত্বে বসে আছে জহির। তার হাতের আঙ্গুলের ফাঁকেও জ্বলছে সিগারেটের ক্ষীণ আলো। বেঞ্চের মধ্যেখানে টাকা রাখা, সেদিকে স্থির দৃষ্টি জহিরের। এইটুকু টাকা জোগাড় করতে তাকে বহু মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। সিগারেট শেষ হতেই ভাঙা পুরুষালী কণ্ঠে বলল আনিস, বেইমানির ফল এমনই হয়। ঘরের জিনিসপত্র তো সব পুইরা শেষ, তাই না কাকা? কষ্ট লাগতেছে নাকি রাগ উঠতেছে? আনিসের কথাগুলো প্রতিটি লোমকূপে রাগ ধরাচ্ছে জহিরের। বহু কষ্টে নিচে দমিয়ে রেখেছে সে, নয়তো এক্ষুনি এখানে জ্যান্ত পুঁতে দিত। সব দিক দিয়েই যে সে ধরা বাঁধা। টুনি ঢাকায় ফেরার পর হুট করেই ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে রাশিদা। পরিস্থিতি সব দিকেই নাগালের বাহিরে চলে গেছে জহিরের। বিষাদ দুশ্চিন্তা একেবারে কাবু করে দিয়েছে তাকে। টাকার বান্ডিল হাতে নিয়ে বলল আনিস, আপনারে নাফরমানির ছোট একখানা শাস্তি ছিল এটাই। তবুও আপনাদের জন্য একটা পথ খোলা রাখতেছি। যদি পিহুলারে আমার কাছে ফিরাই দিতে পারেন, এর চেয়ে 4 গুণ টাকা দিব আনিস আপনারে।
তড়াৎ করে আনিসের দিকে দৃষ্টি ফেলল জহির। ভেতরের লোভী পশুটা আবারও বুঝি গর্জন তুলল। স্বর পাল্টে নিয়ে বলল জহির। ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে গুটিয়ে বেঞ্চে বসলো আনিস। গায়ে মোটা সোটা জ্যাকেট, তার জীর্ণ শীর্ণ শরীরে বড্ড বেমানানি লাগছে। চোখ মুখের চোয়াল দেবে আছে খানিকটা, শুষ্ক কালশিটে ঠোঁটে চলছে সিগারেট। জহিরের দিকে তাকিয়ে বলল, আপনার ঘরে যে পিহুলা আসিল এটা আমি জানতাম। মধ্যরাতে জামাই নিয়া বাড়ির পিছন দিকে দেখছি তারে লাড়কি জড়ো করে আগুন জ্বালাইছে। দুজনে বৈশা গল্প গুজব করতেছিল। পিহুলার চোখে মুখে কি হাসি, আর আমার ভিতরে জ্বালাতিছিল দাবানল। ইচ্ছা করতেছিল জ্বালায়া পুড়ায়া দেই তার ডক্টর জামাইরে। একা আসছিলাম বিধায় কিছুই করতে পারি নাই, আর সেই রাগের দহনে আপনার ঘর জ্বলছে। আনিসের কথায় চোখ ছোট ছোট হয়ে আসে জহিরের। আসল কারণ তবে এটাই। এখন তো মনে হচ্ছে মাঝখান থেকে অযথা জহিরের ক্ষতি সাধন হলো। সে তো সম্পূর্ণ নির্দোষ। জহিরের কণ্ঠে যেন অদৃশ্য এক শক্তি ভর করলো। জোরালে স্বরেই বলল সে। শব্দ করেই হেসে বলল আনিস, মূল্যেই তো আপনাকে কাকা। আপনার বিশ্বাস আশা ভঙ্গ করলে টেক্কাও নিলেন। এই ক্ষতিপূরণ পোষাবো না আমি? মিইয়ে গেল জহির। কথার প্রসঙ্গ পাল্টে বলল, পিহুলার জন্য আমি সব পারবো কাকা। আপনারে খুশি না মহা খুশি কইরা দিমু। বহু কৌশল লয়ে খাইটটা পিহুলার লগে বিয়া ঠিক করছিলাম। মাঝে দিয়া আপনারে ডাক্তার ভাতিজা এক নিমিষে ধুলিস্যাৎ কইরা দিল। তারে বাগে পাইলে আমি আনিস কি জিনিস তার হাড়ে হাড়ে বোঝাই দিমু। আনিসের সঙ্গে বেশি কথা বাড়ালো না জহির। এখন তাকে নতুন কিছু ভাবতে হবে। লক্ষ্য একটাই, প্রিহুলাকে আনিসের হাতে তুলে দিতে হবে। এই আশ্বাসটুকু দিয়েও যদি আনিসকে দমিয়ে রাখা যায় তবে এতেই ভালো। শহরে ভোরের দিকে কুয়াশা দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যান্ত্রিক ধোঁয়ায় অত্যল্পকালে বিলীন হয়ে যায় সব। স্কুল যাওয়ার জন্যে তৈরি হচ্ছে প্রিহুলা। টুনি তৈরি হয়ে ডাইনিং রুমে চলে গেছে অনেকক্ষণ আগেই। নতুন স্কুল ড্রেস পরে নিজেকে আয়নায় দেখলো প্রিহুলা। পরক্ষণে ব্যাগ কাঁধে নিয়ে ডাইনিং রুমে চলে আসলো। নাস্তা খাওয়ায় মনোযোগী হিয়ন। সেদিকে এক পলক তাকিয়ে নিয়ে পাশের টেবিলে বসলো প্রিহুলা। তুলি খাবার এগিয়ে দিচ্ছে। ছেলের দিকে তাকিয়ে আছেন লাইলা খাতুন। কালকে ভালো মতো সব কথা শুনতে পারেননি ছেলের থেকে। মস্তিষ্কে যে কত শত প্রশ্ন উদয় হয়ে আছে। কলিং বেল বাজতেই ভাবনার ঘোর কাটল লাইলা খাতুনের। তুলি দিয়ে দরজা খুলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ডাইনিং রুমে অচেনা এক ললনাকে দেখে খাবার মুখে নিতে গিয়েও থমকে গেল প্রিহুলা। ওয়েস্টার্ন ড্রেসে দাঁড়িয়ে আছে এক মেয়ে। রংচঙে চুল নিয়ে হেলে দুলে লাইলা খাতুনের সম্মুখে এসে জড়িয়ে ধরে বলল। অধরষ্টের দীর্ঘ হাসির রেখা টেনে বললেন লাইলা খাতুন, এখন অনেক ভালো আছি। ভাবতেও পারিনি হুট করে তুমি আসবে। হিয়নকে কতবার বলেছি অহনাকে নিয়ে আসিস একদিন, তার উত্তর তুমি নাকি অনেক ব্যস্ত। লাইলা খাতুনকে ছেড়ে হিয়নের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল অহনা। লাইলা খাতুন বললেন, ভালো করেছো, এসো নাস্তা খাবে, বসো। অহনাকে পাল্টা হাসি ফিরিয়ে দিল লাইলা খাতুন। প্রিহুলা অনেকক্ষণ যাবৎ অহনাকেই খেয়াল করছে। পরিচয়টা এখনো তার কাছে অজানাই। খাওয়া শেষ হতেই উঠে দাঁড়িয়ে প্রিহুলা টুনিকে তাড়া দিয়ে অহনাকে নিয়ে বেরিয়ে গেল হিয়ন। হতভম্বের মতো কেবল বসে রইল প্রিহুলা। খেয়াল হতেই দেখলো তার থালায় খাবার বেশি অর্ধেকটাই পড়ে আছে। অত্যল্পকালে মনের পরিবর্তন হলো তার। যাওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল। টুনির ডাকে ঘোর কাটল প্রিহুলার। অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে গেল। দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে হিয়ন আর অহনা। হিয়নের হাতটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেয়েটা। সেদিকে বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারল না প্রিহুলা। কণ্ঠনালী কেমন শক্ত হয়ে আসলো তার। প্রিহুলা এগিয়ে আসতেই অহনা প্রশ্ন ছুড়ল হিয়নকে। হিয়ন তাকালো না প্রিহুলার দিকে। ড্রাইভিং সিটে বসতে বসতে ব্যস্ত গলায় অহনার উদ্দেশ্যে বলল। আমার কাজিন হয়। প্রিহুলার দিকে খানিকক্ষণ উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অহনা।
পরক্ষণে এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল কিশোরীর লম্বাটে বেনুনি। অহনার চকচকে চোখ দেখে আন্দাজ করা যাচ্ছে এর আগে এত বড় বেনুনি তার দেখা হয়নি। প্রিহুলা ঠায় দাঁড়িয়ে অহনার কাণ্ড দেখছে। হিয়নের দৃষ্টি কিশোরীর অবুঝ মুখাবয়বে। ব্যগ্র স্বরে প্রশ্ন করল অহনা। বাহ, তোমার হেয়ার তো বিশাল। বয়স কত তোমার? এইটুকু বয়সে এত লং হেয়ার সামলাও কি করে? অহনার কথায় অপ্রস্তুত হলো প্রিহুলা। পাল্টা কোনো রকম উত্তর দিতে পারল না। প্রচণ্ড অস্বস্তি তাকে ঘিরে ধরল। বার কয়েক চোখের পাতা ফেলল সে। হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিয়ে অহনার উদ্দেশ্যে বলল হিয়ন। ওদেরকে স্কুলে নামিয়ে দিতে হবে, লেট হয়ে যাচ্ছে অহনা, তাড়াতাড়ি এসো। টুনি অনেকক্ষণ আগেই গাড়ির পিছনের সিটে গিয়ে বসে আছে। এতক্ষণ যাবৎ তার ড্যাবডেবে দৃষ্টি ছিল অহনার পানে। তারা পেতেই দ্রুত এগিয়ে গিয়ে ফ্রন্ট সিটে বসল অহনা। সকালের ঈষৎ রৌদ্রের ছাঁচে মুখটা লালচে বর্ণ ধারণ করেছে প্রিহুলার। তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গিয়ে টুনির পাশে গিয়ে বসল সে। জানালা গলিয়ে দৃষ্টি রাখল বাহিরে। শীতের আমেজ একেবারে কেটে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে শীতটাই হয়তো ছুটি নিবে বছর খানেকের জন্য। অহনা গল্প জুড়েছে। বেশিরভাগ কথাই হসপিটাল সংক্রান্ত, যার বেশিরভাগটাই বুঝতে অক্ষম হলো প্রিহুলা। লুকিং গ্লাসে বার কয়েক কিশোরীকে দেখেছে হিয়ন। কেমন নিশ্চুপ গম্ভীর মনমরা হয়ে আছে। এই আচরণটুকু সম্পূর্ণই অচেনা তার কাছে। আচমকা কিশোরীর এমন পরিবর্তনের কোনো মানে বের করতে পারল না হিয়ন। তবে মনে কিঞ্চিত ভয় ছিল, মেয়েটা আবার উল্টোপাল্টা বেফাস কিছু না বলে ফেলে অহনার সম্মুখে। পরিস্থিতি বেশ স্বাভাবিকই মনে হচ্ছে। হিয়ান, তোমার কাজিনদের স্কুলে নামিয়ে দেওয়ার পর আমরা কোথাও একটু বসবো। বেশিক্ষণ সময় নেব না, তোমার সাথে জরুরি কথা আছে। লুকিং গ্লাস গলিয়ে তৎক্ষণাৎ কিশোরীর পানে তাকালো হিয়ন। মেয়েটার কোনো রকম হেলদোল নেই, তার মতো করে নিজ জগতে বিভোর সে। অহনার কথা সমস্ত কিছুই কর্ণকুহরে প্রবেশ করছে প্রিহুলার। এখানে কোনো রকম প্রতিক্রিয়া জানানো মানে বেকার পরিচয় দেওয়া, বোকার পরিচয় দেওয়া। যেখানে অধিকার বোধ নেই সেখানে অনুভূতিগুলো কেন মিছে প্রশ্রয় দেখাচ্ছে ভেবে পায় না প্রিহুলা। দিনটাই কেমন বিষাদে রূপান্তরিত হয়েছে। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে যে কারণে এখানে এসেছে কেবল সেটুকু পূরণ হলেই প্রস্থান করবে। বাকি আর কিছুর সঙ্গেই লেনাদেনা নেই তার। স্কুল গেটের সামনে গাড়ি ব্রেক কষতেই ভাবনার জাল ছিন্ন হলো প্রিহুলার। টুনি তাড়া দিতেই দরজা খুলে বেরিয়ে দাঁড়ালো। দুজনের উদ্দেশ্যে হিয়ন জানালো ছুটির পর সে এসেই নিয়ে যাবে। এক মুহূর্তের জন্যেও হিয়নের দিকে তাকালো না প্রিহুলা। টুনিকে নিয়ে ভিতরে চলে গেল। বিষয়টা দৃষ্টিগোচর হলো না হিয়নের। গ্রামের কোনো ঘটনা কি ছোট্ট কিশোরীর মনে দাগ ফেলেছে? ভয়বোধ হয় তাকে একেবারে নিশ্চুপ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে এর ভয়ানক প্রভাব পড়বে প্রিহুলার মনের উপর। ফলস্বরূপ পড়াশোনার ক্ষতি তো হবেই। হিয়নকে অনেকক্ষণ যাবৎ নিশ্চুপ থাকতে দেখে অহনা বলল। তখন থেকে তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে হিয়ান। আমার কোনো কথাই বোধহয় মনোযোগ দিয়ে শোনোনি তুমি। সময় দেখেছ? এক্ষুনি হসপিটালে পৌঁছতে হবে। তোমার সঙ্গে বিকালে কথা হচ্ছে আমার, খুব ইম্পর্ট্যান্ট কথা কিন্তু। ছোট্ট করে হুম বলে গাড়ি স্টার্ট দিল হিয়ন। ওষ্ঠ ছড়িয়ে হাসলো অহনা। অহনাকে দেখে মন অনেকটা নিশ্চিন্ত হয়েছে লাইলা খাতুনের। ছেলেটাকে এবার বিয়ে করিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হবেন। এই বিষয় নিয়ে আজই হিয়নের সঙ্গে কথা বলবেন মনস্থির করেন। আর প্রিহুলাকে দ্রুত হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই মেয়েটার হাবভাব মোটেও সুবিধার মনে হচ্ছে না। কখন অঘটন ঘটে যায় তার ঠিক নেই। চুলা থেকে তরকারি নামাতে নামাতে অন্যমনস্ক লাইলা খাতুনের দিকে তাকিয়ে বলল তুলি। সকালে যে আফাটা আসলো তারে দেখলাম ভাইজানের সাথে আঠার মতো লাইগা থাকে। আগে না হয় সমস্যা ছিল না, অহন তো ভাইজানে বিয়া হইছে, ভাবি কি ভাবতে কি ভাইবা বসে। তুলির কথা ভয়ানক রাগ ধরালো লাইলা খাতুনের। সবেতেই এই মেয়ের নাক গলাতে হয়।
এবার বোধহয় মেয়েটাকে তার যোগ্য স্থানটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। যার তার উপকার করতে নেই, এটা তুলিকে দেখে শিক্ষা নেওয়ার দরকার ছিল লাইলা খাতুনের। নেহাত হিয়ন নিয়ে এসেছে বলে নয়তো এক্ষুনি ব্যাগপত্র ধরিয়ে দিয়ে এই মেয়েকে বিদায় করে দিতেন বাড়ি থেকে, সরে পড়লেন সিসি। সব দিকে তোর খেয়াল না দিলেও চলবে তুলি, তোর যা কাজ ওটাতেই মন দে। নাকি তোর থেকে জ্ঞান নিতে হবে আমি কি করব না করব? শিক্ষার কমতি থাকলে সবচেয়ে বড় সমস্যা কি জানিস? বুঝে কম অথচ অন্যকে জ্ঞান দিতে দক্ষতা দেখায়। আচমকা লায়লা খাতুনের এরূপ আচরণ তুলির মনে আঘাত করল। সে তো ভুল বা অন্যায়ের কিছু বলেনি, বিষয়টা চোখে পড়ার মতোই, যাকে বলে দৃষ্টিকটু। একজন মানুষ স্বল্প শিক্ষিত হলেই যে জ্ঞানশূন্য বোধবুদ্ধি নেই এমনটা নয়। পাল্টা আর কিছু বলল না তুলি, নীরবে নিজের কাজে মনোনিবেশ করলো। এক রাশ রাগ নিয়ে গটগট করে বেরিয়ে গেলেন লায়লা খাতুন। নীলচে ধূসর রঙের আকাশ ক্রমেই ঘোলাটে হয়ে আসছে। সন্ধ্যা হবার প্রস্তুতি নিচ্ছে আকাশ। অনেকক্ষণ যাবৎ টুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রিহুলা। অন্য দিনের তুলনায় হিয়নের আসতে যেন একটু দেরি হচ্ছে। স্কুল ছুটি হয়ে ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে প্রায়। হাতে গোনা কয়েকজনের দেখা মিলছে কেবল। কয়েক মিনিটের ব্যবধানে হিয়নের গাড়ির দেখা মিলল। স্বস্তির শ্বাস ফেলল প্রিহুলা। টুনি হাস্য উজ্জ্বল মুখে বলল, ওই তো ভাইয়ার গাড়ি। হেলে দুলে এগিয়ে গিয়ে গাড়ির পিছনের সিটে উঠে বসল টুনি। গাড়ির সম্মুখে আসতেই থমকে গেল প্রিহুলা। সকালের সেই মেয়েটি এখনো হিয়নের পাশে বসে আছে। কয়েক সেকেন্ড সেদিকে দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসল প্রিহুলা। এতক্ষণ যাবৎ অপেক্ষা করার ফলে রাগ ধরেছিল ভীষণ। এখন তো রাগ রীতিমতো তুঙ্গে। চোয়াল শক্ত করে জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলল সে। সকালের মতো আবারও অহনার ননস্টপ রেডিও চালু হয়েছে। বিরক্তি ক্রমশ বেড়ে চলেছে প্রিহুলার। সব কথাই অহনার পারিবারিক বিষয় নিয়ে। তার বড় ভাইয়ের বিয়ে সংক্রান্ত কথা বলছে। হিয়নের পাল্টা উত্তর শুনে বোঝা যাচ্ছে দুজনের আগে থেকে বেশ পরিচিত। রাগত্ব দৃষ্টি নিয়ে অহনার পানে তাকালো প্রিহুলা। কথার মাঝে হিয়নের বাহুতে হেসে এলিয়ে পড়ছে অহনা। সেদিকে চোখ পড়তেই দ্রুত দৃষ্টি সরিয়ে ব্যস্ত নগরীতে পা রাখল প্রিহুলা। ইতিমধ্যে ঘটা করে হয়েছে সন্ধ্যার আয়োজন। বিস্তর লেনের রাস্তার দুদিকে দাঁড়িয়ে আছে নিয়ন বাতি। প্রিহুলার ইচ্ছে করছে এক ছুটে বেরিয়ে যেতে গাড়ি থেকে। দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেন। কথার মাঝে অহনার উদ্দেশ্যে হিয়ন বলল, প্রিহুলা আর টুনিকে বাড়িতে নামিয়ে দিয়েই তারা কফি শপে যাবে। কথাটুকু কর্ণপাত হতেই দ্রুত হিয়নের দিকে দৃষ্টি ফেলল প্রিহুলা। অহনা ততক্ষণে কথা বলতে বলতে ক্লান্ত স্বরে হিয়নের কাঁধে মাথা এলিয়ে দিল। ব্যাগের চেইন খুলে চুইংগাম বের করলো প্রিহুলা। নিজের সমস্ত রাগ নিয়ে চিবুতে থাকলো। নাকের পাটা ফুলে উঠছে থেমে থেমে। লুকিং গ্লাসে তাকালেও কিশোরীর মুখ দেখতে পারল না হিয়ন। কেবল অন্ধকার ধরা দিল চোখে। দিনের আলো থাকলে বোধহয় এক রণমূর্তির প্রতিচ্ছবি দেখত। মিনিট দুয়েক চিবানোর পর চুইংগাম অহনার চুলে আটকে দিয়ে ফোঁস করে দম ফেলল প্রিহুলা। পাশে থাকা টুনির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শুকনো ঢোক গিলে নিল সে। কিছু বলার পূর্বেই প্রিহুলা মুখ চেপে ধরল টুনির। ইশারায় মাথা দুদিকে নেড়ে বলল সে যেন কিছু না বলে। ভয়ার্থ টুনি বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে সাই জানালো। মনের রাগ ক্ষোভ নিমেষেই বিলীন হলো প্রিহুলার। গাড়ি বাড়ির সামনে আসতেই দুজনকে নামিয়ে দিয়ে ফের গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল হিয়ন। রিহুলাপু, তুমি ভাইয়ার বান্ধবীর চুলে চুমলাম লাগাইছো কেন? যদি বুঝা ফেলে আমার কিন্তু ভয় লাগতেছে। টুনির কথাই খানিকটা চুপসে গেল প্রিহুলা। তখন রাগের বশে এরকম বোকার মতো কাজ কেন করলো নিজের কাছেই অজানা। তবে যে করেই হোক ধরা পড়া যাবে না কোনো মতেই। আমতা আমতা করে নড়বড়ে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি কি তোর ভাইরে ভয় পাই নাকি? হ্যাঁ, কানটাই জ্বালাভালা কইরা দিছে ওই ন্যাড়া বুড়ি। পারলে আরো 2-3টা সুইংগাম লাগাইতাম।
কথাগুলো বলেই গা ছাড়া দিয়ে ভিতরে চলে গেল প্রিহুলা। অগত্যা টুনিও ছুটল। চুলায় চা বসিয়ে দাঁড়িয়ে আছে তুলি। গুনগুন সুর তুলে কিচেনে প্রবেশ করলো প্রিহুলা। টেবিলে খাবার গোছানো দেখে এগিয়ে গেল। দুপুরে খাবার খাওয়া হয়নি এখনো। আজকে হিয়ন অনেকটা দেরি করে স্কুলে গিয়েছিল। টনি আসলো কয়েক মিনিট পর। ততক্ষণে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছে প্রিহুলা। এক পলক তুলির দিকে তাকিয়ে খাওয়ার মনোযোগী হলো প্রিহুলা। অন্যদিন হলে কথা বলার জন্য ছুটে আসতো তুলি। আজকে কেমন মন মরা, শান্ত লাগছে তাকে। অর্ধেকটা খাবার খেয়ে উঠে গেল প্রিহুলা। চা প্রায় হয়ে এসেছে। আনমোনা তুলির দিকে তাকিয়ে বলল প্রিহুলা, কি হয়েছে তুলি আপু, শরীর খারাপ লাগতেছে? নয়তো তুমি ঘরে যাও, আমি চা বানাইতেছি। নামাইতেছি। প্রিহুলা এটো হাত ধোয়ার জন্য বেসিনের দিকে যেতেই বাদ সাধল তুলি। অনেকটা হাসার চেষ্টা করে বলল, আপনি ভাত খান তো, কেন আবার উঠা আসলেন? আমার কিছুই হয় নাই। তুলির চোখে মুখে তবুও কেমন মনমরা ছাপ স্পষ্ট। কোথাও কিছু লুকাবার আপ্রাণ চেষ্টা। পাল্টা কিছু বলল না প্রিহুলা। ফের টেবিলে গিয়ে খাওয়াই মনোযোগী হলো। কাপে চা ঢালতে ঢালতে মলিন স্বরে বলল তুলি, ভাবি, আপনাগো বিয়ার গল্প কিন্তু এখনো অজানা আমার। তয় এত অল্প বয়সে বিয়া হইলে কপালে সুখের চাইতে দুঃখটাই জোটে বেশি। আমার জীবনের গল্পটা আপনারে বলার ইচ্ছা আছে। হয়তো অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে বইয়ের পাতা থেক্কা, আর অশিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে জীবন থেক্কা। স্বল্প শিক্ষিত বইলা জ্ঞানহীন তুচ্ছ ভাববেন না। কথাগুলো বলেই চা হাতে বেরিয়ে গেল তুলি। স্তব্ধ হয়ে কেবল তাকিয়ে রইল প্রিহুলা। কোথাও কি কিছুর সংকেত ছিল এটা, নাকি স্বেচ্ছায় নিজের দুঃখ প্রকাশ করতে চাইছে তুলি আপু? হিয়নের ফিরতে প্রায় রাত হয়ে এসেছে। রুমে যাওয়ার আগে একবার তিতিনের রুমে উকি দিল সে। দিব্যি পড়ায় মনোযোগী প্রিহুলা। তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো হিয়ন। খাটের উপর ফোন ফেলে রেখে শার্ট খোলায় ব্যস্ত হলো। মিনিট একের মধ্যে ফোন বেজে উঠল। কাজে ব্যাঘাত ঘটায় এগিয়ে গিয়ে ফোন রিসিভ করলো হিয়ন। ওপাশ থেকে অহনার ভাঙা কণ্ঠস্বর পাওয়া গেল, হিয়ন, আমার চুলে চুইংগাম লেগে একাকার অবস্থা। নিউ হেয়ার কাটের বাজে অবস্থা। চোখ মুখ কুঁচকে আসলো হিয়নের। কি করে হলো? তুমি তো কফি শপ থেকে সোজা বাসায় ড্রপ করে দিয়েছো আমায়। কথাটা শুনে খানিক দমে গেল হিয়ন। প্রিহুলাকে সন্দেহ হচ্ছে কেবল। তবে এই মুহূর্তে অহনার কথার পাল্টা কোনো জবাব নেই তার কাছে। ঠিক আছে, জিজ্ঞেস করে দেখবো আমি। এখন ফ্রেশ হব, রাখছি। লাইন কেটে যেতেই ফোন কাটে ছুঁড়ে ফেলে তিতিনের রুমের দিকে গেল হিয়ন। প্রিহুলা গভীর মনোযোগী হয়ে পড়ছে। হাতে আচমকা কারো স্পর্শ পেতেই হকচকিয়ে উঠল। দৃষ্টি তুলে তাকাতেই হিয়নের রাগত্ব মুখশ্রী আবিষ্কার করল। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কিশোরী। অনেকটা উবু হয়ে কটমটে স্বরে বলল হিয়ন, কেন করেছো এই কাজ? গাড়িতে তো সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখেছিলে। ভাবলাম ঘটে বুঝি বুদ্ধি হয়েছে, শুধরে গেছো। অহনার চুলে চুইংগাম আটকিয়েছো কেন? আচমকা ঘাবড়ে গেল প্রিহুলা। কপাল বেয়ে ছুটছে ঘাম। নাকের ডগায় জমেছে ঘাম বিন্দু। কোনো রকম হাত দিয়ে মুছে নিয়ে আমতা আমতা করে বলল প্রিহুলা, এই ন্যাড়া বুড়ির মাথায় আমি সুইংগাম লাগাইতে যাব কেন? কথাটুকু বলেই জিভ কামড়ে ধরল প্রিহুলা। অতিরিক্ত ভয়ে ঠিক বেফাঁস বলে ফেলল। চোখ ছোট ছোট করে তাকিয়ে পড়ল হিয়ন। আমি জানতাম এই কাজটা তোমার। কথাবার্তায় সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। ইডিয়েটের মতো কাজ কেন করেছো? মুহূর্তেই রণমূর্তি ধারণ করল প্রিহুলা। যথাসম্ভব বিরোধিতা করে বলল, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে কাজটা আমি করছি? নাকি আমার মুখে লেখা আছে আমি সুইংগাম লাগাইছি? আসছে হুদাই আমার দোষ দিতে। আচ্ছা, এই তো দেখছি চোরের মায়ের বড় গলা। ঠিক আছে, যদি প্রমাণ পাই কাজটা তোমার, তাহলে ঠিক কি ভয়ানক শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য ধারণাও করতে পারবে না। ভেঙচি কেটে হিয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দ্বিগুণ আত্মবিশ্বাসের স্বরে বলল প্রিহুলা, আগে প্রমাণ করেন, পরে দোষারোপ কইরেন।
হিয়নের মাথায় চট করেই একটা বুদ্ধি খেলে গেল। আসার সময় টুনিকে টিভির রুমে দেখে এসেছিল সে। হয়তো টুনির থেকেই আসল তথ্য পাওয়া যাবে। সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত পুরে নিয়ে বলল হিয়ন। ঠিক আছে, আমি না হয় টুনিকে ডেকে জিজ্ঞেস করছি আসল দোষীকে। মুহূর্তেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রিহুলার। সে তো এক্ষুনি ধরা পড়ে যাবে। টুনিকে যে নিষেধ করা হয়নি ভালো করে। তাছাড়া এই রোষপরবশ লোকটার সম্মুখে আসলে নির্ঘাত টুনি সত্যিটাই বলে দিবে। শুকনো ঢোক গিলল প্রিহুলা। গলা ছিঁড়ে টুনির নাম ধরে হাঁক পারতেই এক লাফে এগিয়ে এসে হিয়নের মুখ চেপে ধরল প্রিহুলা। কোনো রকম তুতলে বলল, কি সমস্যা আপনার? হ্যাঁ, টুনিরে ডাকেন কেন? আর একটু হইলেই তো টুনি এই ঘরে আইসা পড়তো। সন্দেহ থেকে এবার যেন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল হিয়ন। ঘাবড়ে যাওয়া কিশোরীর মুখাবয়ব দেখেই সমস্ত কিছু আন্দাজ করা যাচ্ছে। বিষয়টা মারাত্মক রাগ ধরালো হিয়নের। অহনার কাছে তাকে লজ্জিত হতে হবে। প্রিহুলার এই গর্ধবের মতো কাজটার জন্যে ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দিতে। এক ঝটকায় মুখের সামনে থেকে হাত সরিয়ে দিল হিয়ন। রুষ্ট পুরুষের কপালে ছুটে উঠেছে মোটা রাগ যেন প্রগাঢ় ছাপ ফেলছে সর্বমুখে। চোখ দুটো দিয়ে এক্ষুনি বুঝি ভস্ম করে দিবে ছোট্ট অবুঝ কিশোরীকে। প্রিহুলার বুঝতে বাকি নেই সে এবার ধরা পড়ে গেছে। রাগত্ব মুখে দৃষ্টি ফেলবারও যে দুঃসাহস করতে পারছে না। ভয়ে হৃৎপিণ্ড কাঁপছে বেগতিক। নিজের রাগটা যথাসম্ভব দমিয়ে নিয়ে প্রশ্ন ছুড়ল হিয়ন। কেন করেছো এই কাজ? যেখানে টুনি ছোট্ট একটা মেয়ে হয়ে সভ্য ছিল, সেখানে তুমি কেন অসভ্যের মতো এই কাজটা করে বসলে? নবম শ্রেণীর ছাত্রী তুমি, এতটাও বাচ্চা নাও যে এতটুকু বোঝার বুদ্ধি তোমার নেই। কাল থেকে তোমার স্কুলে নেওয়ার দায়িত্ব আমার নয়। মামুনি তোমাকে নিয়ে এসেছে, সে বুঝুক এই নির্বোধ বোকা মেয়েকে নিয়ে সে কি করবে। যে উদ্দেশ্যে নিয়ে এসেছে আদৌ সেটা পূরণ হবে কিনা সন্দেহ হচ্ছে। আবার বেকার বেকার তোমার দায়িত্ব নিয়েছে। কথাগুলো বলার সময় হিয়নের কণ্ঠে স্পষ্ট রাগ ঝরছিল। মেঝেতে দৃষ্টি ফেলে চুপচাপ শুনছিল প্রিহুলা। তাকে তো এবার পরিষ্কার করেই বোঝানো হয়েছে, তুমি এখানে দয়ায় পড়ে আছো কেবল। কেন নিজের স্থান ভুলে গিয়ে বোকার মতো কাজ করে ফেলো মেয়ে? হিয়নের কথাই একটুও কান্না পাচ্ছে না প্রিহুলার, বরং সে এই কাঠিন্য কথাগুলো শোনারই যোগ্য ছিল। রাগত্ব হিয়নের ফোঁস নিঃশ্বাসের শব্দে ভারী হচ্ছে বদ্ধ রুম। রাগ বুঝি নিয়ন্ত্রণ হারিয়েছে তার। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে দরজার কাছে দাঁড়িয়ে বলল হিয়ন। অতিরিক্ত প্রশ্রয় পেলে তুচ্ছ কিছুও মাথায় চড়ে বসতে চায়। আমার আশেপাশে যেন তোমায় আর না দেখি আমি। আর হ্যাঁ, অহনা আসলে তাকে সরি বলে দিও। কথাটুকু বলেই প্রস্থান করল হিয়ন। দৃষ্টি তুলল না প্রিহুলা। দাঁড়িয়ে রইল কেবল পাথরের মূর্তির ন্যায়। অনুভূতিগুলো মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল যেন বাস্তব জগতে। লোকটার মনে তবে এই ছিল? গ্রামে যখন ছুটে গিয়েছিল হিয়ন তখন একটু নয় বরং অনেকটা অবাক হয়েছিল প্রিহুলা। ভেবেছিল রুষ্ট পুরুষের মনে তবে কিছু আছে তার জন্য। এখন তো দেখা যাচ্ছে সবই লোক দেখানো মিছে, যার মূলে কেবল স্বার্থ লুকিয়েছিল। হিয়নের মা নিশ্চয় ভয়ে ছিল প্রিহুলা অবোধ। যদি গ্রামে গিয়ে মুখ খোলে তবে ভালো মানুষের মুখস্থ উন্মোচন হয়ে যাবে। আর বোকা মন কিনা কত কিছু ভেবে বসেছিল। ওষ্ঠকোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল প্রিহুলার। খানিকক্ষণ আগে হিয়ন বলে গেল সে দয়ারও অযোগ্য। হাতে এক বাটি ফল নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। ঠোঁটে লেপ্টে আছে তার ঈষৎ হাসি। ওর তল্পকালে মন খারাপটুকু চাপা পড়ল প্রিহুলার। পাল্টা হাসি নিয়ে টেবিল গোছাতে চলে গেল সে। তুলি ততক্ষণে খাটের কোণায় বসেছে। ঘড়িতে রাত 9টা। দেওয়ালে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল প্রিহুলা। তোমার রাইতের রান্না শেষ তুলি আপু? বাটি থেকে এক টুকরো পেয়ারা মুখে পুড়ে নিয়ে বলল তুলি। মাত্রই শেষ হইল ভাবি। আপনার কি পড়া বাকি আছে আরো? নয়তো পরে আসি আমি। বই গোছানো শেষে খাটে এসে বসল প্রিহুলা। অধরষ্টের কারণে সে হাসি দিয়ে বলল। পড়া তো শাসি আপু, কিছু পড়া একেবারেই বুঝতে পারি না। তার জন্য কারো কাছে পড়া বুঝতে হইব। একা তো আর সব কিছু পারা যায় না। চিন্তিত প্রিহুলার মুখপানে তাকিয়ে বলল তুলি। খালাম্মারে বললেই তো আলাদা মাস্টারের ব্যবস্থা কইরা দিব, নয়তো ভাইজান রে বলেন।
হিয়নের কথা উঠতেই থমকে গেল প্রিহুলা। খানিকক্ষণ আগেই তো লোকটা স্পষ্ট জানিয়ে গেল প্রিহুলার কোনো রকম দায়িত্ব তার নেই। প্রিহুলার মতো তুচ্ছ গ্রাম্য মেয়ে প্রশ্রয় পেয়ে তার মাথায় চেপে বসেছে। অবশ্য এখানে ভুল তো কিছু নেই, যেখানে সম্পর্কটাই ঠুনকো সেখানে দায়িত্ব অধিকার থাকার প্রশ্নই আসে না। তপ্ত শ্বাস ফেলে কথার প্রসঙ্গ পাল্টালো প্রিহুলা। পা তুলে আয়েশি ভঙ্গিতে খাটে বসে বলল, তুমি না কিসের গল্প বলবা বলছিলে আপু? প্রিহুলার দিকে পেয়ারার বাটি এগিয়ে দিয়ে বলল তুলি। নেন পেয়ারা খান আগে, পরে বলতাছি। অনেকক্ষণ যাবৎ ভাইয়ের সঙ্গে ফোনে কথা বললেন লিয়াকত সাহেব। বাড়ি পুনরায় নির্মাণের জন্য টাকা চাইছে জহির। তার নাকি অনেক দিনের ইচ্ছে ছাদ সমেত পাকা দালান তুলবে। সমস্ত টাকাটাই সে তার ভাইয়ের কাছে আবদার করেছে। ব্যবসায়িক কাজে সমস্ত টাকা ইনভেস্ট করে ফেলেছেন লিয়াকত সাহেব। কয়েকদিন আগে বললেও ভাইয়ের টাকার ব্যবস্থা হতো। এই মুহূর্তে হিয়নের কাছেই টাকা ধার চাইতে হবে তাকে। সমস্ত ভাবনা রেখে স্ত্রীকে গলা ছেড়ে ডাক দিলেন লিয়াকত সাহেব। মিনিট একের মাঝে রুমে প্রবেশ করলেন লাইলা খাতুন। চিন্তিত স্বামীর মুখপানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বললেন, ডাকছিলে? তোমাকে অসুস্থ লাগছে কেমন? ঠিক আছো? মলিন মুখে হাসির রেখা টানলেন লিয়াকত সাহেব। স্বাভাবিক গলায় বললেন, হিয়নকে একটু ডেকে দাও তো আমার ঘরে। স্বামীর মুখপানে স্থবির তাকিয়ে আছেন লাইলা খাতুন। লোকটাকে কেমন অস্বাভাবিকই লাগছে। বিরাট কিছু নিয়ে যেন গভীর চিন্তায় মগ্ন। ছেলেকে ডেকে আনলে হয়তো সব কিছু জানা যাবে। কিছু সময় নীরবতার পর বললেন লাইলা খাতুন, একটা কথা ভাবছিলাম, মাত্রই তোমার রুমে আসতাম। আমি বলছি কি, প্রিহুলাকে হোস্টেলে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? সেখানে সুযোগ সুবিধাও বেশি, পড়াশোনায় মনও দিতে পারবে ভালো করে। দৃষ্টি তুলে স্ত্রীর পানে চাইলেন লিয়াকত সাহেব। কয়েক সেকেন্ড ভাবুক ভাব নিয়ে বললেন, সেটা না হয় ব্যবস্থা করা যাবে, কিন্তু জহিরের মেয়ে তো ছোট। এখন তো দুজনে একসাথেই থাকে। প্রিহুলা হোস্টেলে চলে গেলে টুনি কার সঙ্গে থাকবে? তাছাড়া মেয়েটা শহরের পরিবেশের সঙ্গে আর একটু মানিয়ে নিক। বছর ঘুরতেই তাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করব। এই নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার। যেটা তোমার মনে হচ্ছে কখনো সম্ভব না, সেটা সম্ভব হবেও না। আর এখন ছেলেকে ডেকে দাও তো একটু। স্বামীর কথার প্রতি উত্তরে তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে গেলেন লাইলা খাতুন। তুলির চোখের কার্নিশে জলেরা ভিড় জমিয়েছে। সম্মুখে বসে থাকা ছোট্ট কিশোরীর লোচন ও জলে ভাসা। মানুষের জীবন নাটক গল্পকেও বুঝি হার মানায়। তুলির সন্তানটা বেঁচে থাকলে হয়তো তার এই লড়াইটা চোখে পড়তো সবার। নীরবে পরিবারের জন্য করে যাচ্ছে সে। এটাও বা কম কি? শুধু নিজের চিন্তাটুকু নেই, এই ভবিষ্যতের শেষ কোথায়? মানুষ এতটা স্বার্থহীন হয় কি করে? নিজের সঙ্গে করা অন্যায় অবিচার লাঞ্ছনা সহ্য করতে করতে একসময় মানুষ বুঝি নিজের মায়া ত্যাগ করে ফেলে। কতবার একটা ভাঙাচোরা আমিকে নতুনভাবে গড়া যায়? তার জন্যে প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয়। হিয়নের সাহায্যে হয়তো অসহায় তুলি আজ এই জায়গায় দাঁড়াবার সুযোগ পেয়েছে। তুলির জীবনের গল্পটুকু শোনার পর নিজের আর তুলির মধ্যে কোনো তফাৎ খুঁজে পেল না প্রিহুলা। সেদিন ঠিক কেন প্রিহুলার বিয়েতে বাধা দিয়েছিল হিয়ন তা এখন সুস্পষ্ট। অবশ্য নিজের ভাগ্যকে মন্দ বলা যায় না। আনিসের মতো নেশাখোর চরিত্রহীনের সঙ্গে বিয়ে হলে প্রিহুলার জীবনটাও যে তুলির মতো হতো না তার নিশ্চয়তা কি? তার চেয়ে ঢের ভালো নয় এই করুণা দয়া? এতে যদি নিজের একটা নতুন পরিচয় করা যায় আর পরিবারের জন্য কিছু করা যায় তবে এটাই ভালো। তুলির মতো প্রিহুলাও না হয় জীবনের মায়া প্রত্যাশা ত্যাগ করুক। তুলে আপু, রান্না কি হয়েছে? আমার কিন্তু ঘুম পাইতেছে। টনির কথায় ভাবনার ঘোর কাটল প্রিহুলা। চট করে ঘড়িতে তাকাতেই দেখলো রাত 11টার ঘরে মোটা কাটাটা। এতটা সময় কখন অতিবাহিত হলো? কথায় মশগুল থাকার ফলস্বরূপ দিন দুনিয়া ভুলে বসেছিল এতক্ষণ। ব্যস্ত হয়ে খাট থেকে নামতে নামতে বলল প্রিহুলার উদ্দেশ্যে তুলি, আমার গল্প শেষ, কিন্তু আপনাকে বিয়ের কাহিনী শোনা কিন্তু বাকি আছে ভাবি। অন্যদিন শুনবো। আর আমার গল্পখানা আশা করি আপনার অনেক উপকারে আসবো।
কথাটুকু বলেই টুনিকে খাবার দেওয়ার জন্য বেরিয়ে গেল তুলি। সেদিকে তাকিয়ে থেকে তপ্তশ্বাস ফেলল প্রিহুলা। তুলিকে গল্প বলবার মতো সাধ্য তার নেই, সবটা জেনেও অবুঝের মতো আছে প্রিহুলা। সবাই সব কিছু নিচু থেকে বলবার আগ পর্যন্ত তাকে এভাবেই অবুঝ হয়ে থাকতে হবে। বাবার মুখোমুখি বসে আছে হিয়ন। খাটের এক কোণায় বসে বাবা ছেলের কথোপকথন শুনছে লাইলা খাতুন। ছেলের হাবভাবে বলছে সে টাকা দিতে নারাজ। হাতে থাকা ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল হিয়ন, কাকা বাড়ি করবে, খুবই ভালো কথা। টাকার দরকার, সেটা না হয় তুমি কিছুটা দিয়ে সাহায্য করলে, কিন্তু পুরো টাকাটাই তোমার কাছে থেকে কেন চাইবে? আর তুমি দিতেই বা কেন যাবে? টাকা পরবর্তীতে ফেরত দেবে এমন কোনো নিশ্চয়তাও তো দেননি তিনি। এমন তো নয় তোমার ভাই বেকার, কোনো কাজ নেই তার। এমন হলে অবশ্যই সাহায্য করতাম, কিন্তু তোমার ভাইয়ের তো ইনকামের অনেকটা পথ আছে বাবা। তুমি খামাখাই দুশ্চিন্তা করছো। এক্ষুনি কাকাকে কল দাও আর বলো তোমার হাতে এই মুহূর্তে টাকা পয়সা কিছুই নেই, তুমি অপারগ। তারপরও টাকার কথা বললে আমাকে ফোন দিতে বলবে, বাকি কথা না হয় আমিই বলবো। ছেলের কথা কিছুই বোধগম্য হলো না লিয়াকত সাহেবের। কথাবার্তার ধরন পাল্টেছে কেমন। অন্য কোনো বিষয়ে কিছু বললে বা টাকার প্রয়োজন হলে ছেলেকে বলা মাত্রই মাথা পেতে বাবার কথা মেনে নিত সে। সেরকম সভ্য শিক্ষাই যে দিয়েছেন ছেলেকে। তবে প্রথমে টাকা দিতে রাজি হলেও জহিরের কথা উঠতেই কণ্ঠস্বর পাল্টে গেল হিয়নের। ছেলে যে এক পয়সাও দেবে না খুব ভালো করেই আন্দাজ করা যাচ্ছে। তবে টাকার বিষয়ে সে নিজে যখন বলেছে কথা বলবে, তাহলে মর্জি পাল্টেছে হয়তো। কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন লিয়াকত সাহেব, ঠিক আছে, তোর কাকা ফোন করলে বলবো টাকার বিষয়ে যেন তোর সাথে কথা বলে নেয়। কত টাকা প্রয়োজন বিস্তারিত তাকেই জানাতে বলবো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল হিয়ন, সেটা না হয় আমিই বুঝে নেব, তুমি শুধু বলে দিও আমার সঙ্গে যোগাযোগ করতে। কথা শেষ করে বাবার রুম পেরিয়ে নিজের রুমের দিকে যেতেই প্রিহুলার মুখোমুখি হলো হিয়ন। সবে ঘর থেকে বেরিয়েছিল প্রিহুলা। চোখে চোখ পড়তে দ্রুততার সহিত দৃষ্টি নামিয়ে নিল কিশোরী। স্বাভাবিকভাবে পাশ কাটিয়ে চলে গেল। বোকার মতো হতভম্ব হয়ে তাকিয়ে রইল হিয়ন। ভেবেছিল একগাদা কথা বুঝি এক্ষুনি তেড়ে আসবে তার কাছে। এ তো দেখছি সব শান্ত দিঘির জল। তবে কি হিয়নের প্রতিটি কথা মস্তিষ্ক অবধি পৌঁছিয়েছে এই অবুধ মেয়ের, নাকি তখন ডাকত্ব কথা শুনে ভয় পেয়েছে মেয়েটা? মুহূর্তেই চিন্তার এক গোলক ধাঁধায় আটকে গেল হিয়ন। আচমকা মনে হলো সে তখন বলেছিল প্রিহুলার দায়িত্ব তার মায়ের, তার সঙ্গে কোনো রকম লেনা দেনা নেই। ওহ শিট! রাগের মাথায় অনর্গল সত্য বেরিয়ে এসেছিল। নেহাত এই মেয়ে নির্বোধ বলে নয়তো এই নিয়ে প্রশ্নের স্তূপ জমাতো। এই কথার জন্যে পরিস্থিতি আবার বেহাল দশায় না চলে যায়। চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল হিয়ন। পরক্ষণে ছুটল প্রিহুলার পিছনে। বসার ঘর ফাঁকা পেতেই কিচেনের দিকে গেল। তুলির সঙ্গে টেবিলে খাবার গোছাতে ব্যস্ত প্রিহুলা। ডাকতেও কেমন জড়তা কাজ করছে হিয়নের। তখন তো দিব্যি নিষেধাজ্ঞা জারি করেছিল তার আশপাশও যেন না ঘেঁষে। এখন বেশ বুঝতে পারছে রাগের মাথায় চুপ থাকাই মঙ্গল। ইতিউতি তাকিয়ে স্বাভাবিকভাবেই প্রিহুলাকে ডাকল হিয়ন। প্রিহুলার হাত থেকে তরকারির বাটি কেড়ে নিয়ে বলল তুলি, ওই যে ভাইজান আপনারে ডাকতাছে, আমি গুছাইতাছি, আপনি গিয়া দেখেন তার কি লাগবো। স্থবির হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। তার ঠিক কয়েক হাত পিছনে রোষপরবশ পুরুষটা যে দাঁড়িয়ে আছে বেশ বুঝতে পারছে। তাকাবার ইচ্ছেটুকুও নেই, তবে তার ডাক কিছুটা আশ্চর্যই করেছে। দৃষ্টি নিচু করেই এগিয়ে আসলো প্রিহুলা। কিশোরীর হাবভাবে কপালে সূক্ষ্ম এক ভাঁজ পড়ল হিয়নের। স্বাভাবিক গলায় প্রশ্ন করল প্রিহুলার, আমার ডাকছিলেন ভাইয়া? প্রিহুলার মুখ উদ্ভট ডাক শুনে পিলে চমকে উঠল হিয়ন। এরূপ কিছুর জন্যে মোটেও প্রস্তুত ছিল না মস্তিষ্ক। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো সে। কি জন্যে ডাকতে এসেছিল এই অবোধ মেয়েটাকে? সবটাই যে গুলিয়ে গেল। এই মেয়ে তো গর্ধব নয়, বরং অপদার্থ। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো হিয়নের। দৃষ্টি নিচু করে ঠাই দাঁড়িয়ে আছে প্রিহুলা। রুষ্ট পুরুষের হাবভাব বুঝতে বাকি নেই তার। শক্ত গলায় প্রশ্ন করল হিয়ন, মানে কি? মানে আজব কথাবার্তা না বললেই নয়? এসব কে শেখায় তোমাকে? সারাক্ষণ শয়তানি বুদ্ধি ঘুরতেই থাকে মাথায়।
দৃষ্টি তুলে হিয়নের দিকে চাইল প্রিহুলা। লোকটার দ্বিগুণ রেগে যাওয়ার কারণটুকু ঠাউর করতে পারল না। মিনিমিনে গলায় বলল, আপনিই তো শেখাইলেন, আপনার বান্ধবীর সামনেই তো বললেন আমি আপনার কাজিন হই, সেই হিসাবেই তো ভাই ডাকবো না? প্রিহুলার কথার প্রতি উত্তরে ভয়ানক রেগে তাকালো হিয়ন। ভয়ে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল প্রিহুলা। কলিজা ধক করে উঠল তার। কত নাম্বার বিপদ সংকেত ধেয়ে আসে এখন কে জানে। তবে নিজের কোনো রকম অন্যায় খুঁজে পেল না, বরং মনে হলো লোকটার শিরায় শিরায় অনর্থক রাগ। ইডিয়েট। কথাটুকু বলেই লম্বা লম্বা পা ফেলে প্রস্থান করলো হিয়ন। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিহুলা। দম যেন আটকে ছিল এতক্ষণ। তুলি দ্রুত এগিয়ে আসলো। আশ্চর্য চাহনি তার। বিস্মিত গলায় বলল, ভাইজান রে আপনি ভাই ডাকলেন কেন? হাই আল্লাহ, নিজের স্বামীরে তো ভাই ডাকন যায় না ভাবি, ভাই তো মহা রাগ হইছে। ফোঁস করে দম ফেলে বলল প্রিহুলা। স্বামীরে যে ভাই ডাকা যায় না এটা আমিও জানি, কিন্তু ফুপাতো মামাতো চাচাতো খালাতো ভাইয়ের সঙ্গে যখন বিয়া হয় তখন ভাই ডাকা যায়, আর বিয়ার পরেও এই ভাইয়ের সম্পর্ক শেষ হয় না। সুতরাং সেই হিসাবে তোমার ভাইজান হইল আমার মামাতো জামাই, তারে আমি 1000 বার ভাই বলে ডাকতে পারব। আর এখন ঠিকা তারে ভাই ডাকবো। কথাটুকু বলেই টেবিলের দিকে এগিয়ে গেল প্রিহুলা। তুলি স্থবির দাঁড়িয়ে রইল। পৃথিবী বুঝি তাকে কেন্দ্র করে ঘুরছে, নাকি তুলির মাথা ঘুরছে কে জানে। ভাবির যুক্তি তো সমস্তটাই মাথার এক হাত উপর দিয়ে গেল, নাকি তুলি স্বল্প শিক্ষিত বলে কিছুই ঠাউর হলো না তার। কিছুতেই কোনো হিসেব মেলানো গেল না। ফলাফল অনিশ্চিত হিসাব। মাথা ভন ভন করতে লাগলো তুলির। সমস্ত ভাবনা রেখে খাওয়ার জন্যে লিয়াকত সাহেব আর লাইলা খাতুনকে ডাকতে গেল। সে পরক্ষণে হিয়নের রুমে আসতেই দেখল গভীর মনোযোগে ফোনে ব্যস্ত সে। খাওয়ার জন্যে তাড়া দিল তুলি। দৃষ্টি না তুলেই হিয়ন জানালো মিনিট 5 দেরি হবে তার। সাই জানিয়ে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো তুলি। পরক্ষণে হিয়নকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা ভাইজান, একখান কথা, ভাবি কি আপনার ফুফাতো বউ হয়? তুলির কথা মনোযোগ নষ্ট করলো হিয়নের। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো সে। এ কেমন উদ্ভট কথা তুলির। চোখ ছোট ছোট করে বলল, এসব আজগুবি কথা কে বলেছে? আর ফুপাতো বউ মানে কি? হিয়নের কথায় ঘাবড়ে গেল তুলি। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, না মানে ভাবিরে দেখলাম আপনারে ভাই ডাকলো, জিজ্ঞাইতেই বলল আপনি নাকি তার মামাতো জামাই, বিয়ের আগে থেকেই নাকি ভাইয়া ছিলেন, তাই এখনো নাকি ভাই। তুলির কথা শুনে রাগ বিরক্ত চরম আকার ধারণ করলো হিয়নের। এসব পাগলাটে যুক্তি ওই অবোধ মেয়ের ছাড়া আর কারো হতেই পারে না। এ কাকে তুলে নিয়ে আসলো হিয়ন? তপ্ত শ্বাস ফেলে কপালে হাত রাখলো সে। যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, এই মেয়ের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখো তুলি। প্রিহুলার মাথায় সমস্যা আছে, সবাইকেই না জানি পাগল বানিয়ে ছাড়ে একদিন। তুলি পাল্টা কিছু বলার পূর্বেই হিয়নের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই চোখ মুখ কুঁচকে উঠল তার। এত রাতে কাকার ফোন তাকে অনেকটা অবাকই করলো। রিসিভ করে ফোন কানে জড়ালো হিয়ন। তুলি আর এক নতুন হিসেব মেলাতে মেলাতে প্রস্থান করলো। ফোনের ওপাশে কাকার কথা শুনে আর এক দফা চমকে উঠল হিয়ন। মাত্রই তো বাবার রুমে এই বিষয় নিয়ে আলোচনা শেষ করে আসলো, এর মধ্যেই কাকার ফোন। বড্ড বেশি তারা যেন। গম্ভীর গলায় উত্তর দিল হিয়ন, টাকা আমি অবশ্যই দিতে পারবো কাকা, কিন্তু বারবার এই লোকসানের ক্ষতিপূরণ তো দিয়ে যেতে পারবো না। আপনি ইচ্ছাকৃত ক্ষতি ডেকে আনবেন, তার দায় অন্যের হবে কেন? আজকে যদি আমার আর প্রিহুলার কিছু হয়ে যেত, তখন কিন্তু তদন্ত ঠিকই হতো, আর মূলে কে বা কারা ছিল সবই উন্মোচন হতো। হিয়নের কথা শুনে থতমত খেল জহির। কথায় বোঝা গেল হিয়ন হয়তো অজানা কিছু জানে, তবে এত কিছু তার কান অব্দি গেল কি করে? আনিস পাল্টা কোনো গেম খেলছে না তো আবার? তবে এই মুহূর্তে কথার মোড় ঘুরিয়ে দিতে হবে, নয়তো নিজের কথায় নিচে ফেসে যায় কখন ঠিক নেই। গলা ছেড়ে নিয়ে বলল জহির। জহিরের কথায় কপাল কুঁচকে আসলো হিয়নের। তার কথা তাকেই সূক্ষ্মভাবে ফিরিয়ে দিল। তবে জহিরের মনে ঠিক কী চলছে তা বোঝার কোনো রকম উপায় নেই।
খুবই ধুরন্ধর গোছের লোক তার কাকা। নানান কূটকৌশল দুষ্টু বুদ্ধিতে যেন তার মস্তিষ্ক ঠাসা। কাকার কথার প্রতি উত্তরে বলল হিয়ন, তার মানে আগুনটা যে ইচ্ছাকৃত লাগানো হয়েছে বুঝতে পেরেছেন? আশা করি সেখানে গিয়েই ক্ষতিপূরণের দাবি জানাবেন। তড়িৎ গতিতে বলল জহির। হিরণের মাথায় বাজ পড়ল যেন। জহির যে কতটা ধুরন্ধর অতিশয় চালাক তার বুঝতে বাকি নেই। প্রমাণ ব্যতীত কথার জোরে কিছুই বলা সম্ভব নয় এই মুহূর্তে। জহির ঠিক আরও কথার প্যাচ তৈরি করবে। হিরণ শতভাগ নিশ্চিত তার দ্বারা আগুন লাগেনি। তবে এইটুকু সুস্পষ্ট, জহির যে শত্রুপক্ষের সঙ্গে একত্রিত। গম্ভীর থমথমে গলায় বলল হিরণ, প্রমাণই সত্য মিথ্যার বিচার করে, হোক সেটা যে কোনো কিছু। তবে সত্য কখনো চাপা থাকে না। আপনি যেহেতু তদন্ত করে আমার দোষ খুঁজে পেয়েছেন, সেখানে আমি অযথা আর তর্ক করলাম না। তবে কোনো একদিন যদি প্রমাণ আর সুযোগ পাই, তাহলে সম্মান, ন্যায়, অন্যায়, সম্পর্ক সব কিছু ভুলে যাব আমি। আপনার টিন শেড ঘরের যেটুকু জায়গা পড়েছে তার ক্ষতিপূরণ আমি পাঠিয়ে দেব। রাখছি। লাইন কাটতেই ফোন খাটে ছুঁড়ে ফেলল হিয়ন। প্রমাণের অভাবে আজ কাকাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাতে পারল না সে। উল্টে সুন্দর নাটক সাজিয়ে হিয়নকে দোষী বানিয়ে দিল জহির। অবশ্য কাকিমা শর্ত জুড়েছিল তার নাম যেন প্রকাশ না করে, নয়তো নতুন করে ঝামেলার বিস্তার হবে। তার চেয়ে বরং উত্তম সময় সুযোগ এর অপেক্ষায় থাকা শ্রেয়। অম্বরে ভেসে যাচ্ছে সাদা মেঘের ভেলা। নিচে আবরণের মাঝে শুভ্র মেঘের সাঁতার। অনেকক্ষণ যাবৎ আকাশে মনোযোগ নিবেশ করল প্রিহুলা। রৌদ্রের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। কাঁধে ঝুলছে বেগুনি রঙা স্কুল ব্যাগ, সাদা জামায় আবৃত সর্বাঙ্গ। পাশেই টুনি মাথার উপর খাতা ধরে দাঁড়িয়ে আছে। ড্রাইভারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে দুজন। খানিকক্ষণ আগেই লাইলা খাতুন মোড়ের দোকানে পাঠিয়েছে ড্রাইভার মাহমুদকে। এইটুকু রৌদ্র তাপেই যেন গলা বুক শুকিয়ে আসার উপক্রম প্রিহুলার। ব্যাগ থেকে পানির বোতল বের করে নিয়ে সোজা গলায় ঢালল সে। গাড়ির শব্দ পেতেই দ্রুত সেদিকে দৃষ্টি ফেলল। বাড়ির সদর দরজা পেরিয়ে হিয়নের গাড়ি ঢুকছে। খাওয়ার মাঝে অত্যল্প কালে বিষম খেল প্রিহুলা। তাৎক্ষণিক নিজেকে সামলে নিল। তবুও কাশি উঠে যাচ্ছে অনবরত। প্রায় অনেক দিন পর যে লোকটার দেখা মিলল। অবাধ্য দৃষ্টি সেদিকে যেতে চাইলেও যথাসম্ভব নিজেকে দমিয়ে নিল প্রিহুলা। সেদিন ভাই ডাকার পর প্রিহুলার সম্মুখেও আর আসেনি হিয়ন। ঠিকই স্কুলে নেওয়ার দায়িত্বটা সে ত্যাগ করেছিল। যেচে আর রোষপরবশ লোকটার মুখও হয়নি অভিমানী ছোট্ট কিশোরী। কারণ তুলির কাছ থেকে জানতে পেরেছিল হিয়ন তাকে পাগল সম্বোধন করেছে। অবুঝ নির্বোধ অবধি ঠিক ছিল, তবে পাগল একেবারে আত্মসম্মানে বজ্রের মতো আঘাত করেছিল। মাসখানেক লোকটার মুখও যে দেখা হয়নি আর। আচমকা বাড়ি থেকেই উধাও হয়ে গিয়েছিল। আচমকা আরও মাসখানেকের জন্য লোকটা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল একেবারে। শাশুড়ির থেকে যতটুকু জানতে পেরেছিল কোনো একটা হসপিটালে তাকে পাঠানো হয়েছে। এরপর যেতে আর কিছুই জানার আগ্রহ প্রকাশ করেনি প্রিহুলা। তবে হুট করেই যে লোকটা আজই চলে আসবে জানা ছিল না। আম্মা, এই নেন পানি। ড্রাইভার মাহমুদ চাচার ডাকে অলিক জগতে থেকে বেরিয়ে আসলো প্রিহুলা। আর চোখে তাকাতেই রুষ্ট পুরুষের দেখা মিলল না। হয়তো এতক্ষণে ভিতরে চলে গেছে সে। পানির বোতলের দিকে তাকিয়ে বলল প্রিহুলা, পানি কেন আনছেন চাচা? আমার ব্যাগে তো পানির বোতল আছেই। হেমন বাবা দিল, বলল আপনার হাতে দিতে, আমিও নিয়ে আসলাম। মাহমুদ চাচার কথা শুনে স্তব্ধ হয়ে গেল প্রিহুলা। তার মানে লোকটা দিব্যি খেয়াল করেছে প্রিহুলা যে বিষম খেয়েছে। তবে যেচে কেন পানি নিয়ে আসলো না সে? নাকি ইহজনমে ছোট্ট কিশোরীর মুখও দর্শন করতে চাই না? মনের সূক্ষ্ম কোণে কোথাও একচিলতে অভিমান জন্মালো। অবশ্য পুরোটাই নির্থক। পানির বোতল হাতে নিল প্রিহুলা। খেয়াল হতেই দেখল অর্ধেকটা পানি খেয়ে নিয়েছে হিয়ন। পরক্ষণে তপ্ত শ্বাস ফেলে গাড়িতে উঠে বসল। প্রায় মাসখানেক পর ছেলেকে দেখে খুশিতে চোখ টলমল করে উঠল লাইলা খাতুনের। ভাইয়ের শব্দ পেতেই নিচে রুম থেকে বেরিয়ে আসলো তিতিন। এক দৌড়ে এসে হিয়নকে জড়িয়ে ধরল। মাথায় খানিকটা হাত বলিয়ে দিয়ে জিজ্ঞেস করল হিয়ন, কবে এসেছিস? ব্যগ্র স্বরে বলল তিতিন, গতকালই এসছি ভাইয়া, কিন্তু তুই যে আজকেই আসবি বললি না তো আগে। তোকে ছাড়া ঘরটা একেবারে ফাঁকা লাগছিল।
ভাবলাম তোদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ হয়ে যাক। চোখ মুছে নিয়ে বললেন লাইলা খাতুন। ছোট্ট না রে, এটা তো বিশাল বড় সারপ্রাইজ। বসে বিশ্রাম নে তুই, আমি শরবত করে নিয়ে আসছি। ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিল হিয়ন। তিতিন এসি অন করে দিয়ে পাশে বসতে বসতে বলল, আর একটু আগে আসতি ভাইয়া, তাহলে আমাদের সঙ্গে ভাবিও সারপ্রাইজড হয়ে যেত। বেচারি একটুর জন্য তোর দেখা পেল না। আহারে, প্রায় মাসের উপরে হবে তার স্বামী আসলো, আর সেই কিনা দেখতে পেল না। তুই আসবি জানতে পারলে তাকে স্কুলেই যেতে দিতাম না আমরা। তিতিনের কথার প্রতি উত্তরে কিছু বলল না হিয়ন। মাথা এলিয়ে দিয়ে কেবল চোখ বুজে রইল। প্রিহুলা হয়তো তার অস্তিত্ব অনুভব করেছে। মেয়েটা বিষম খাওয়ার সময়ও এগিয়ে গিয়েছিল হিয়ন। হঠাৎই পা দুটো যেন থমকে গিয়েছিল। ছোট্ট কিশোরী তার দিকে একটিবারের জন্যেও যে তাকায়নি। সেদিনের পর থেকে মেয়েটার দেখাও আর মেলেনি। হিয়নের বিদায়ের সময়ও প্রিহুলার দেখা পাওয়া যায়নি। অবশ্য চেঁচে আর খোঁজ করেনি হিয়ন। মনে হচ্ছে এরকম দূরত্বের অনেক অনেক প্রয়োজন। যেখানে সম্পর্কের কোনো নিশ্চয়তা নেই, সেখানে দূরত্ব ঘুচিয়ে কাছে আসার কোনো মানে হয় না। মেয়েটা তো হিয়নকে স্বামী ভেবে আবেগে ভাসছিল। সে আবেগ কাটাতে অবশ্যই দূরত্বের প্রয়োজন, যে দূরত্ব সব কিছু একেবারে নিঃশেষ করে বিলীন করে দেয়। সেদিন হিয়নের কথা বুঝে বোধগম্য হয়েছিল কিশোরীর। সুস্পষ্টই যে জানিয়েছিল, তোমার দায়িত্ব আমার নয় মেয়ে। ভাইকে নিশ্চুপ দেখে আর কথা বাড়ায়নি তিতিন। কিছু সময়ের মধ্যে তুলি শরবত হাতে প্রবেশ করলো বসার ঘরে। হিয়নকে ডাকতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো সে। পরক্ষণে শরবতের গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করে নিজের রুমের দিকে পা বাড়ালো। তিতিন ভ্রুকুঞ্চিত করে ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মনে হলো কোনো প্রশ্ন থেকে রেহাই পেতেই যেন ভাই তার পালিয়েছে, নাকি অজানা আতঙ্ক কিছু চেপে রেখেছে নিজের মধ্যে। সবটাই তো তাকে জানতে হবে। লম্বা শাওয়ার নিয়ে সবে বেরিয়েছে হিয়ন। মাথা থেকে উটকো চিন্তাগুলো যেন নিমেষেই ঝরে গেল। সব কিছু স্নিগ্ধ লাগছে, ক্লান্তিটুকুও আর নেই এখন। খাটের মধ্যেখানে ফোন বেজে উঠল। সেদিকে এগিয়ে গিয়ে ফোন রিসিভ করে কানে চড়ালো হিয়ন। ওপাশ থেকে ড্রাইভার মাহমুদের উৎকণ্ঠা শোনা গেল। হিয়ন বাবা, আমি তো হসপিটালে আছি। প্রিহুলা আম্মার তো অ্যাক্সিডেন্ট হয়েছে।